বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের পরিসংখ্যান ওয়ান শট এমসিকিউ এর সর্বশেষ ক্লাস, অর্থাৎ আজকের ক্লাসের মাধ্যমে আমাদের পরিসংখ্যান ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারে আমরা একদম ক্লোজ করে দেব। আজকের ক্লাসে আমরা দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাস করব, যেই ক্লাসে আমরা তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের যত এমসিকিউ আছে, এমসিকিউ এর যত ডোজ লাগে তোমাদের অ্যান্টিবায়োটিক ডোজ সহ গুরুত্বপূর্ণ এমসিকিউ সবকিছু করাই দিব ইনশাআল্লাহ। তোমরা সবাই ক্লাসটা জয়েন করার সাথে সাথে তোমরা একটা কমেন্ট করবা তোমার কলেজের নাম এবং ক্লাসটাকে শেয়ার করে দিবা। শেয়ার করে একটু কাইন্ডলি কমেন্টে লিখবা যে শেয়ার ডান। সেই পর্যন্ত আমিও একটু ক্লাসটা শেয়ার করে দেই। দ্রুত ক্লাসটা শেয়ার করবা এবং শেয়ার করে লিখবা শেয়ার ডান, এবং তোমরা কে কোন কলেজ থেকে আসো সেটা আমাদেরকে একটু জানাবা। কে কোন কলেজ থেকে আসো? প্রচুর ঠান্ডা, ঠান্ডার মধ্যে সবাইকে ঠান্ডার শুভেচ্ছা। তোমরা একটা বিষয় নিয়ে খুবই কনসার্ন, সেটা হচ্ছে টেস্ট পরীক্ষা স্থগিত হয়েছে অনেক সরকারি কলেজগুলোতে, তবে প্রাইভেট কলেজগুলো অনেকেই বোর্ডের যে নির্দেশনা সেটাকে না মেনেই পরীক্ষা নিবে। তো এটাতে তোমাদের যতটুকু ভালো হয়েছে তার চেয়ে বেশি কিন্তু খারাপ হয়েছে, কারণ তোমার টেস্ট পরীক্ষা পিছাইছে কিন্তু এইচএসসি কিন্তু পিছাবে না। এখন টেস্ট পরীক্ষা যদি এই টাইমটাতে হয়ে যেত, ধরো যাদের 15 তারিখ 20 তারিখ টেস্ট পরীক্ষা হওয়ার কথা ছিল, তারা কিন্তু এই 10-15 দিন এখন জান প্রাণ দিয়ে পড়াশোনা করতো। কিন্তু যখনই ওই বন্ধ দিয়ে দিছে বা ওই পরীক্ষা পিছাই দিছে, দেখবা অনেকেই শহর থেকে গ্রামে চলে গেছে, বেড়াইতে চলে গেছে, ল্যাপের তলায় ঢুকে গেছে, যার কারণে তারা অনেকটা পিছায় যাবে। মানে এই সময়টা তারা রিল্যাক্সে পার করে দেবে, আরো 10 দিন 15 দিন এখন রিল্যাক্সে পার করবে, যেটা তোমার অনেক বড় একটা ক্ষতি করবে। কাজেই তোমরা যেই গতিতে প্রিপারেশনটা কন্টিনিউ করতেছিলা টেস্টের, সেই গতিটা ভাইয়া ধরে রাখো। কষ্ট হলেও সেই গতিটা ধরে রাখো। শীত আছে, শীতের মধ্যেও পরিশ্রম করো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো কিছু করতে পারবা। ঠিক আছে, সবাই একটু নিজেদের কলেজের নামটা একটু লিখে ফেলি এবং ক্লাসটা শেয়ার করে দিয়ে শেয়ার ডান লিখে সবাই কাইন্ডলি একটু ক্লাসটা শেয়ার করে দিব। দেখো, আমরা আজকে পরিসংখ্যান দ্বিতীয় পত্রের একদম সর্বশেষ ক্লাস করব। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমার পরিসংখ্যান দ্বিতীয় পত্র 100% কভার হয়ে যাবে। আজকে আমরা যেই চ্যাপ্টারগুলো পড়বো সেগুলো হচ্ছে তৃতীয় অধ্যায় পড়ব, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়। এই 5টা চ্যাপ্টার আজকে আমরা পড়ব। ওকে, আমি কমেন্ট দেখতে পারতেছি না, ধরো কে কোন কলেজ থেকে আসো আমাদেরকে একটু কাইন্ডলি জানাবা আর ক্লাসটা শেয়ার করে দিবা। তো চলো আমরা শুরু করব এখনই, আর কোনো কালক্ষেপণ করব না, আমাদের অনেক পড়া আছে আজকে। আচ্ছা দেখো, আমরা শুরু করব হচ্ছে তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশা দিয়ে। গাণিতিক প্রত্যাশা জিনিসটা আসলে কি? গাণিতিক প্রত্যাশা এটা হচ্ছে কোনো একটা চলকের মান এবং ওই চলকের সম্ভাবনার গুণফলকে বলা হয় গাণিতিক প্রত্যাশা। অর্থাৎ এরকম যে কোনো একটা চলকের মান, ধরো কোনো একটা চলকের মান হচ্ছে এক্স, এক্স একটা চলক, এবং এই চলকের যে সম্ভাবনা পি অফ এক্স, এই দুইটার গুণফলের যে সমষ্টি, এটাকে বলা হয় গাণিতিক প্রত্যাশা। এটাকে কি বলা হয়? গাণিতিক প্রত্যাশা। আমরা এটা নিয়ে আজকে বিস্তারিত জানবো। প্রথমে আমি তোমাদেরকে এমসিকিউ এর জন্য যতটুকু বেসিক লাগে আমি সবসময় তোমাদেরকে ততটুকু বেসিক দিয়ে আসছি, আজকের ক্লাসেও সেগুলো থাকবে। অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য তোমাকে অ্যান্টিবায়োটিক যতটুকু দেওয়া লাগে সেটা আমরা দিয়ে দেবো। তাহলে প্রথমেই আসো আমরা একটু অ্যান্টিবায়োটিক গুলো দেখে আসি। এই অধ্যায় থেকে কি কি অ্যান্টিবায়োটিক আমার লাগবে। দেখো, প্রথমত আমি যদি বলি যে দ্বিপদী বিন্যাস জিনিসটা কি, গাণিতিক প্রত্যাশা জিনিসটা কি? গাণিতিক প্রত্যাশা হচ্ছে কোনো একটা চলক এবং ওই চলকের সম্ভাবনা ফাংশনের গুণফলের সমষ্টিকে বলা হয় গাণিতিক প্রত্যাশা। এখন আমরা জানি আমাদের পরিসংখ্যানে দুই ধরনের চলক আছে, একটা হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলক। বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন, দেখো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন। আমার এখানে কমেন্ট আসতেছে না, দাঁড়াও তো আমি ফেসবুক থেকে বের হয়ে আবারও ঢুকি। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহানা, ইতি, তাসনিয়া, ইয়াসমিন, নিশাত, অনেকেই সালাম দিছো, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দেখো, এখন
আমরা গত ক্লাসে পড়ছিলাম যে বিচ্ছিন্ন চলকের সম্ভাবনা ফাংশন, যে সম্ভাবনার যে বিন্যাস সেটাকে আমরা বলি সম্ভাবনা ফাংশন। সেটাকে আমরা কি নামে ডাকি? সম্ভাবনা ফাংশন। সম্ভাবনা ফাংশন, যেটাকে আমরা পি অফ এক্স দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? পি অফ এক্স দ্বারা প্রকাশ করি। আর অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে আমরা যে সম্ভাবনার বিন্যাসটা দেখতে পাই সেটাকে আমরা বলি সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সম্ভাবনা ঘনত্ব ফাংশন, সেটাকে আমরা কি বলি? সম্ভাবনা ঘনত্ব ফাংশন। সম্ভাবনা ঘনত্ব ফাংশন। আচ্ছা, তাহলে বিচ্ছিন্ন চলক, আমি বললাম চলকটা হচ্ছে x1 x2 x3। তাহলে এর যে সম্ভাবনাগুলো আছে, আমি এটা একটু এরকম ভাবে দেখাই। এরকম ভাবে দেখাইলে তোমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হবে। দেখো, আমি বললাম এই বিচ্ছিন্ন চলক x এবং এর সম্ভাবনা ফাংশন হচ্ছে পি অফ এক্স। বললাম x1, তাহলে এটার হচ্ছে পি অফ x1। এটা x2, তাহলে এটা হবে পি অফ x2। এদের চলক এবং ফাংশনের যে গুণফল, সম্ভাবনা ফাংশনের যে গুণফলের সমষ্টি, অর্থাৎ এরকম x1 ইন্টু পি অফ x1 প্লাস x2 ইন্টু পি অফ x2, এই যে মানটা আছে এইটাকেই বলা হয় সম্ভাবনা ফাংশন। গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশাকে ই অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ই অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে আমরা লিখতে পারি যে ই অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স সামেশন এক্স আই ইন্টু পি অফ এক্স আই। পি অফ এক্স আই। এই জিনিসটাই আমরা যখন অবিচ্ছিন্ন চলকের জন্য দেখব, অবিচ্ছিন্ন চলকের জন্য ই অফ এক্স ইজ ইকুয়াল টু হবে এক্স আই। দেখো, সম্ভাবনা ঘনত্ব ফাংশনটাকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা হবে সামেশন এক্স আই ইন্টু এফ অফ এক্স ইন্টু এফ অফ এক্স। এখন এই দুইটার জন্য আমরা দুইটা আরো জিনিস পড়বো, যেটা আমাদের সৃজনশীলে বা এমসিকিউতেও লাগে, তারপর ওইটা এখানে দেখাই দিই। এটাকে যদি বলে ই অফ এক্স টু দি পাওয়ার এন এর মান কত? ই অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে পরিবর্তন হবে শুধু এক্স আই এর জায়গায়, ফাংশনের সম্ভাবনা ফাংশনের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হবে ই অফ এক্স আই টু দ্য পাওয়ার এন পি অফ এক্স আই, আর সামেশনের মতো থাকবে। এটার ক্ষেত্রেও সেম, যদি বলে ই অফ এক্স টু দি পাওয়ার এন, মানে এক্স স্কোয়ার বলতে পারে, এক্স কিউব বলতে পারে, এক্স টু দি পাওয়ার 4 বলতে পারে, তখন শুধু এইটার পরিবর্তন হবে। এটার জায়গায় যত পাওয়ারের কথা বলবে তত পাওয়ার হবে, এখানে সামেশন থাকবে, আর এফ অফ এক্স এটা থাকবে। বুঝতে পারছো? এটা এখন আসলে এই দুইটার জন্য দুইটা অঙ্ক করি, যে আমরা অবিচ্ছিন্ন চলক কিভাবে চিনি। অবিচ্ছিন্ন চলক চিনি হচ্ছে, ধরো এরকম বললো যে এক্স এর মানটা হচ্ছে একটা রেঞ্জের মধ্যে, বলছে যে এটার মান হচ্ছে 1 থেকে 3 এর মধ্যে, 1 থেকে 3 এর মধ্যে, তখন আমরা এটাকে বুঝতে পারি যে এটা অবিচ্ছিন্ন চলক। আর বিচ্ছিন্ন চলক মানে পূর্ণ সংখ্যা, ধরো 1 2 এরকম ডট 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 ইনফিনিটি পর্যন্ত যেটা আছে সেটাকে আমরা বলি বিচ্ছিন্ন দৈব চলক। এখন অবিচ্ছিন্ন দৈব চলকের জন্য আমরা যে ফাংশনটা পাই, এই ফাংশনগুলো এরকম হয়। আমরা এটা গত ক্লাসের মধ্যে দেখছিলাম যে ফাংশনগুলো হয়, ধরো আমি বললাম একটা ছক্কা নিক্ষেপে যে 6টা সংখ্যা পাওয়ার সম্ভাবনা 1 2 3 4 5 6, বা এই 6টা সংখ্যা পাওয়ার যে সম্ভাবনা আছে সেটা বললাম 1/6 1/6 1/6 1/6 1/6 1/6। তাহলে এটার গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স ইজ ইকুয়াল টু হবে, দেখো এই যে চলক 1 ইন্টু এর যে সম্ভাবনা ফাংশন 1/6 প্লাস চলক 2 ইন্টু এর যে ফাংশন 1/6 সম্ভাবনা ফাংশন প্লাস 3 ইন্টু 1/6 প্লাস 4 ইন্টু 1/6 প্লাস 5 ইন্টু 1/6 প্লাস 6 ইন্টু 1/6, এটা হবে তার গাণিতিক প্রত্যাশা। তাহলে দেখো এখানে হয় 1/6, এখানে হবে 1/3 প্লাস এখানে হবে 1/2 প্লাস এখানে হবে 2/3 প্লাস এখানে হবে 5/6 প্লাস এখানে হবে 1। এইটা যোগ করলে যা আসবে তাই হচ্ছে তার গাণিতিক প্রত্যাশা। তার গাণিতিক প্রত্যাশা এটা হচ্ছে অ্যাজ সিম্পল অ্যাজ তোমার যেগুলো হচ্ছে বিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, এখন আসো অবিচ্ছিন্ন ফাংশন।
আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন ভাইয়া? মরিয়ম আক্তার ইবা, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আরে হৃদয় ভাই, যে আমাদের চিরন্তন সুখী মানুষ হৃদয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হৃদয় ভাই। ওকে, তাহলে এখন আসো আমরা একটা অবিচ্ছিন্ন ফাংশনের জন্য দেখি। এই যে অবিচ্ছিন্ন ফাংশনে গেলেই তোমাদের মাথা ঘুরে যায়, কারণ এটা হচ্ছে ইন্টিগ্রেশন। অবিচ্ছিন্ন ফাংশনের ক্ষেত্রে কি করা লাগে? ইন্টিগ্রেশন। তাহলে দেখো, বললো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5 এক্স স্কোয়ার ডিএক্স, এটা দেওয়া আছে। বলছে এর গাণিতিক প্রত্যাশা বের করো। গাণিতিক প্রত্যাশা কত? প্রত্যাশা কত? আমি তোমাকে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আগে দেখাই দিব, পরে দেখবা যে আমরা এমসিকিউ এ গেলে, এই যে পরে এমসিকিউ আছে, দেখবা যে এমসিকিউ এ গেলে সব এমসিকিউ তুমি এমনিতেই পারতেছো। আগে আমি তোমাকে এই জন্য অ্যান্টিবায়োটিক দিতে চাই। আগে অ্যান্টিবায়োটিকটা নিয়ে নাও, দেখো তাহলে এটা কি হবে। আমরা জানি সম্ভাবনা ফাংশন, গাণিতিক প্রত্যাশা ই অফ এক্স ইজ ইকুয়াল টু সামেশন অফ, সরি এটা কিন্তু সামেশন হবে না, এটা কি হবে? এটা কি সামেশন হবে? এটার ক্ষেত্রে কিন্তু কি হবে? ইন্টিগ্রেশন হবে। অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন। অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে কি হবে? ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন হবে, ঠিক আছে, বা সমাকলন, আমরা যেটাকে বাংলায় বলি কি সমাকলন। তাহলে এটা হবে, এটা কি হবে? সমাকলন, ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ 3 থেকে 5, আর আমরা কি জানি? x ইন্টু তার যে সম্ভাবনা ফাংশন x ইন্টু এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে দেখো এটা কত হবে? ইন্টিগ্রেশন 3 থেকে 5, x আর x স্কোয়ারে গুণ করলে x কিউব ডিএক্স। x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি? পাওয়ার 1 বাড়বে ডিভাইডেড বাই তার পাওয়ার যত আছে তত। তাহলে পাওয়ার 1 বাড়লে 3 আর 1 এ 4 ডিভাইডেড বাই তার পাওয়ার যত আছে তত। থার্ড ব্র্যাকেট, লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে 5। লোয়ার লিমিট হচ্ছে 3, আপার লিমিট হচ্ছে 5। এখন দেখো, আমরা আগে আপার লিমিটটা বসাবো মাইনাস দিয়ে লোয়ার লিমিটটা বসাবো। তাহলে আগে আপার লিমিট বসাও। আপার লিমিট কত? 5, এক্স এর জায়গায় 5 বসাবো। 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে যে 4 আছে 4 থাকলো, মাইনাস দিবা। মাইনাস দেওয়ার পরে এখন লোয়ার লিমিট বসাবো। লোয়ার লিমিট কত? 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 4, এই যে এক্স এর জায়গায় কত বসাইছি? 3 ডিভাইডেড বাই 4 ছিল 4 হবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিচে 4 আছে 4, 5 টু দি পাওয়ার 4 এ কত আছে? তাহলে 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4, ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4, ওকে, তাহলে এটা হবে 544, ঠিক আছে। তো 5 টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4, হ্যাঁ 544 ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে তাহলে আমাদের আনসার। যদি 2 দিয়ে কাটতে পারো অথবা এটাই আনসার। এইভাবে হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা গাণিতিক প্রত্যাশাগুলা বের করব, ঠিক আছে। এখন আসো আমরা কিছু ধর্ম পড়বো অবিচ্ছিন্ন দৈব চলকের। এখন আমরা পড়বো দৈব চলকের ভেদাঙ্ক। দেখো, ভেদাঙ্ক সমান আমরা জানি এটাকে আমরা ভেরিয়েন্স বলি বি অফ এক্স ইজ ইকুয়াল টু বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, মাইনাস গড়ের বর্গ। এই গাণিতিক প্রত্যাশাটাই হচ্ছে গড়। আমরা গাণিতিক প্রত্যাশা যেটা বলতেছি এটাই হচ্ছে গাণিতিক গড়ের সমান। এটা কার সমান? গাণিতিক গড়ের সমান। তাহলে আমরা বলতে পারি বর্গের গড়, তাহলে বর্গ মানে এক্স এর উপরে স্কয়ার হবে। তাহলে ই অফ এক্স স্কয়ার মাইনাস গড়ের বর্গ ই অফ এক্স, এইটার উপরে হোল স্কয়ার। এইটাকে বলা হয় বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। বর্গের গড় মাইনাস গড়ের বর্গ। না বুঝলে কিন্তু কোয়েশ্চেন করবা। যেহেতু এটা ওয়ান শর্ট ক্লাস, খুব বেশি ডিপ বেসিক হয়তো দিতে পারতেছি না, বাট যতটুকু লাগে এমসিকিউ সলভ করতে তোমাকে যতটুকু লাগে ততটুকু আমি একদম বেসিক থেকেই পড়াচ্ছি, বুঝছো? যতটুকু এমসিকিউ সলভ করার জন্য লাগবে ততটুকু আমি বেসিক থেকেই পড়াচ্ছি। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের ভেদাঙ্ক। এরপরে আছে সহবেদাঙ্ক। দেখো, ভেদাঙ্ক যেহেতু এটা একটা বর্গ রাশি, যেহেতু কখনো ঋণাত্মক হইতে পারে না, যে কোনো একটা ঋণাত্মক সংখ্যা ধরো -5, এটাকে যদি তুমি বর্গ করে দাও তাহলে দেখো 25 প্লাস হয়ে গেছে। অর্থাৎ এটা যেহেতু একটা বর্গ সংখ্যা, এই জন্য এই ভেদাঙ্ক কখনোই নেগেটিভ হইতে পারে না। ভেদাঙ্ক কখনোই কি হয় না? ভেদাঙ্ক কখনোই নেগেটিভ হইতে
পারে না, তাহলে এটা সবসময় কি অঋণাত্মক। ভেদাঙ্ক বি অফ এক্স এটা সবসময় কি হবে পজিটিভ হবে। বি অফ এক্স সবসময় কি হবে, বি অফ এক্সটা সবসময় পজিটিভ হবে। সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা আজকের ক্লাসে গত ক্লাসের থেকে মানুষজন কম, কারণ হচ্ছে 27 বেসের যে পোলাপাইন আছে ওরা আসলে ক্লাসটা বুঝবে না, এটা স্বাভাবিক। কারণ 27 বেস এসএসসি 27 যারা আছে ওরা আসলে সেকেন্ড পেপার তো এখন টাচও করেনি, যার কারণে এদের কাছে একটু কঠিন লাগতে পারে, এই জন্য হয়তো অনেকে ক্লাস থেকে বের হয়ে যাবে। কিন্তু করার কিছু নাই, আমি বলতেছি যে ক্লাসে থাকো, যতটুকু তোমার বেসিক লাগে এমসিকিউ এ ততটুকু আমি তোমাকে দিচ্ছি। ক্লাসটা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তুমি বুঝতে পারবে, এরপরেও যদি না বুঝো তুমি প্রশ্ন করো, আমি তোমাকে আরো বেসিক থেকে পড়াই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ক্লাসটা করো। ওকে, তাহলে এসএসসি 27 ব্যাচের জন্য একটু কষ্ট হইতে পারে, কারণ এরা জীবনেও সেকেন্ড পেপার টাচও করছে না, ইভেন অনেকে এখনো বইটইও কিনেনি, বইও কিনেনি। এইটা হচ্ছে ভেদাঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, ভেদাঙ্ক কখনোই ঋণাত্মক হবে না। এখন আসো সহবেদাঙ্ক। সহভেদাঙ্ক বুঝতে পারছো? সহবেদাঙ্ক কুভেরিয়েন্স অফ এক্স ওয়াই, কুভেরিয়েন্স অফ এক্স ওয়াই এটা সমান হবে হচ্ছে ই অফ এক্স স্কোয়ার, সরি ই অফ এক্স, সরি এটা হবে ই অফ এক্স কমা ওয়াই। ক্লাসে সবাই আছে তো? ওকে, ই অফ এক্স ওয়াই মাইনাস ই অফ এক্স এবং ই অফ ওয়াই, এটা হচ্ছে সহবেদাঙ্ক। আর মনে রাখবা দুইটা স্বাধীন চলকের, এই যে আমি কালার দিয়ে যেটা লিখতেছি এইগুলা খুবই ইম্পর্টেন্ট। স্বাধীন চলকের কুভেরিয়েন্স অফ এক্স ওয়াই এইটা সবসময় 0। এখন তোমাকে বলবে দুইটা চলকের সহবেদাঙ্কের মান কখন শূন্য হয়? দুইটা চলকের সহবেদাঙ্কের মান শূন্য হবে যদি চলক দুইটা কি হয়, যদি চলক দুইটা স্বাধীন হয়। খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে ভেদাঙ্কের মান সবসময় কি হবে পজিটিভ হবে, পজিটিভ হবে। ওকে, এরপরে আসো আমরা পড়বো পরিঘাত, কিছু সূত্র পড়বো। দেখো পরিঘাতকে আমরা জানি নিউ দ্বারা প্রকাশ করা হয়। পরিঘাতের মধ্যে আমরা দ্বিতীয় পরিঘাত পাবো। প্রথম পরিঘাত হচ্ছে আমরা যে গাণিতিক প্রত্যাশা পড়লাম সেটাই হচ্ছে প্রথম পরিঘাত, মানে ই অফ এক্স এটাই হচ্ছে প্রথম পরিঘাত। আর দ্বিতীয় পরিঘাত হচ্ছে ই অফ এক্স স্কোয়ার। বলো তো ই অফ এক্স স্কোয়ার সমান কত হবে? ই অফ এক্স স্কোয়ার সমান হবে হচ্ছে সামেশন অফ এক্স স্কোয়ার পি অফ এক্স, পি অফ এক্স। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। ধরো আমি এটা সুন্দর করে গুছাই লিখি। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক, সেম কাহিনী অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে। এই পাশে অবিচ্ছিন্ন চলক। ওকে, তাহলে দেখো অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এটা হবে ই অফ এক্স স্কোয়ারই হবে। আর ই অফ এক্স স্কোয়ারের অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে সূত্র কি? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু এফ অফ এক্স। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখো তৃতীয় পরিঘাত সমান হবে ই অফ এক্স কিউব, সমান হবে সামেশন অফ এক্স কিউব পি অফ এক্স। আর এটার ক্ষেত্রে হবে ই অফ এক্স কিউব সমান ইন্টিগ্রেশন অফ এক্স কিউব এফ অফ এক্স। এই হচ্ছে পরিঘাত, এই হচ্ছে কি পরিঘাতের সূত্র। এখন চতুর্থ পরিঘাত সমান তাহলে কি হবে? তুমি কমন সেন্স দিয়েই পারবা যে ই অফ এক্স টু দি পাওয়ার 4 তাহলে সামেশন অফ এক্স টু দি পাওয়ার 4 পি অফ এক্স। আর এটার ক্ষেত্রে ই অফ এক্স টু দি পাওয়ার 4 সমান ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার 4 এফ অফ এক্স। বুঝতে পারছো? তাহলে পাওয়ারটা আমরা কি বলছিলাম যে যততম মূলই বলুক সবসময় এই জায়গায় চেঞ্জ হবে, দেখো সবগুলাই এই জায়গায় চেঞ্জ হয়েছে আর সবই ঠিকঠাক
আছে। যদি না বুঝো তাহলে কিন্তু সাথে সাথে কোয়েশ্চেন করবা। ইজাজুল ইসলাম বলছে ও মাই গড কেন ভয় পাইছো নাকি? আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করার মাধ্যমে দেখো এখানে কিন্তু একটা কথা লিখছিলাম, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এইটা মনে রাখবা যে গাণিতিক গড় হচ্ছে গাণিতিক প্রত্যাশার সমান কি? গাণিতিক গড়। এরপরে আরেকটা স্লাইড একটু পড়াই। এই স্লাইডটা পড়লে আমার সব ধরনের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমরা একটা চার্ট লিখলাম যে এই একটা চলক, ধরো 0 1 2 0 1 2, আরেকটা দিলাম 3, একটু বড় করে দিলাম 0 1 2 3। এদের সম্ভাবনা ফাংশন বললাম 8 এর মধ্যে বলি, এটা বললাম 3/8, এটা বললাম 2/8, এটা বললাম 1/8, এটাকেও বললাম 2/8। 2 3 3, হ্যাঁ ঠিক আছে। এখন এই ক্ষেত্রে বলছে তোমার এটা বের করো, ই অফ এক্স সমান কত, এটা বের করো। 1 নম্বর প্রশ্ন। আমি এটাকে সৃজনশীলের মতো করে লিখি, যাতে একটা করলে আমার এই অধ্যায়ের সবগুলো অঙ্ক কভার হয়ে যায়। বললাম ই অফ এক্স সমান কত। 2 নম্বর অঙ্ক বললাম ভি অফ এক্স সমান কত। এখান থেকে আরো একটা বলে ফেলি যে এটাতে 3 নাম্বার বলি। 2 নম্বর অঙ্ক বলি ই অফ এক্স স্কোয়ার সমান কত, সমান কত। আরেকটা বললাম 3 নাম্বার। 4 নাম্বার বললাম মিউ প্রাইম 3 বললাম, মানে এই যে মিউ প্রাইম মানে কি, দ্বিতীয় পরিবাদকে বলা হয় মিউ প্রাইম 2, তৃতীয় পরিবাদকে বলা হয় মিউ প্রাইম 3, চতুর্থ পরিবাদকে বলা হয় মিউ প্রাইম 4, এটা বলছে। এইখান থেকে এই 4টা কোয়েশ্চেন বলছে। এই 4টা কোয়েশ্চেন নিয়ে আমি একটা সৃজনশীলের মতো করে তোমাকে একসাথে সবগুলো ম্যাথ করায় দেই। এটা এই পাশে রাখি, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। আসলে আমরা 1 নাম্বারটা সমাধান করি। 1 নাম্বার কি বলছে, ই অফ এক্স সমান কত। তাহলে আমরা জানি ই অফ এক্স সমান সামেশন অফ এক্স পি অফ এক্স। তাহলে এক্স এর সাথে তার সম্ভাবনা ফাংশনের গুণ করা লাগবে, এক্স এর সাথে। আচ্ছা মুরাদ, এই জায়গায় দেখো, এই জায়গায় আমি এতক্ষণ যা পড়াইলাম সবটুকু পড়া এখানে সামারি হবে। এরপরে যদি না বুঝো, তোমার নামটা আমি মনে রাখলাম, তোমাকে আমি আবার জিজ্ঞেস করবো যে মুরাদ তুমি বুঝছো কিনা। এই স্লাইডে আমি পুরাটা এই যে বিচ্ছিন্ন চলকের এইটুকু পারলে, তুমি যদি বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এই স্লাইডে যা দিব এটুকু পারো, বিচ্ছিন্ন চলকে, তাহলে বিচ্ছিন্ন চলক তোমার কমপ্লিট। আরেকটা স্লাইড পড়াবো অবিচ্ছিন্ন চলক, ওই স্লাইড পড়লে তোমার পুরোটা কমপ্লিট। তাহলে এটা একটু মনোযোগ দিয়ে এখন দেখো, তাহলে সামেশন অফ এক্স ইন্টু পি অফ এক্স। তাহলে দেখো এটা কত হবে, এক্স এর মানগুলোর সাথে এই যে মানগুলোর সাথে তার সম্ভাবনাটা গুণ করতে হবে এবং যোগ করতে হবে। তাহলে 0 সাথে 0 এর সম্ভাবনা হচ্ছে 2/8 প্লাস 1 এর সাথে তার সম্ভাবনা হচ্ছে 1/8 প্লাস 2 এর সাথে তার সম্ভাবনা হচ্ছে 2/8 প্লাস 3 এর সাথে তার সম্ভাবনা হচ্ছে 3/8। গুণ করে দিলাম। এই সবগুলোকে এখন যোগ করো। দেখো 0 সাথে যে কোনো কিছু গুণ করলে হবে 0 প্লাস 1 এর সাথে কোনো কিছু গুণ করলে ওইটাই থাকে, তাহলে 1/8, 2 দ্বিগুণে 4, তাহলে 4/8 প্লাস 3 3কে 9, 9/8। হিসাব করো, সবগুলোতে 8 আছে, তাহলে 8 লসাগু। 1 আর 4 5, 5 আর 9 কত হয় 14, তাহলে 14/8, 2 দিয়ে কাটলে 7/4। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 7/4। এই গেল আমাদের 1 নাম্বার অঙ্ক, এটা গেল 1 নাম্বার। এখন আসো আমরা 2 নাম্বারটা করি। 2 নাম্বার দেখো, 2 নাম্বার বলছে ই অফ এক্স স্কোয়ার। বলো তো সূত্র কি হবে, সামেশন অফ। আমরা মেইনলি সূত্র হচ্ছে এইটা, কিন্তু এটার মধ্যে পরিবর্তন কোথায় হবে, প্রথম যে এক্সটা আছে এই জায়গায়, এই যে এক্স স্কোয়ার, দেখো তাহলে এক্স এর মানগুলোতে স্কোয়ার করতে হবে, অর্থাৎ এইগুলাই এই যে এই জায়গাগুলোতে স্কোয়ার করা লাগবে। এই যে এক্স এর যে মানগুলো ছিল এই মানগুলোর মধ্যে কি করা লাগবে, জাস্ট স্কোয়ার করা লাগবে, আর সবকিছু ঠিক থাকবে। তাহলে 0 এর স্কোয়ার ইন্টু 1/8 প্লাস 1 এর স্কোয়ার ইন্টু 1/8, এটা 2/8, 1/8 প্লাস এই যে 2 এর স্কোয়ার ইন্টু 2/8, 2 স্কোয়ার ইন্টু 2/8 প্লাস 3 এর স্কোয়ার ইন্টু 3/8,
তাহলে দেখো কত হয়, জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে 0 প্লাস 1 স্কোয়ার 1 এক একে এক 1/8 প্লাস 2 স্কোয়ারে 4 4 দ্বিগুণে 8 8/8 8/8 প্লাস প্লাস 3 স্কোয়ারে 9 3 নং 27 27/8 27/8 সবগুলোতে 8 আছে, তাহলে 8 8 এর লসাগু 8 8 আর 1 এর 9 9 আর 27 কত হয়, 9 আর 27 হয় 36, তাহলে 36 4 দিয়ে কাটলে 9 4 দিয়ে কাটলে 2, তাহলে 9/2 9/2। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্ক। এখন আসো আমরা আমাদের 3 নাম্বার অঙ্কটা করি। 3 নাম্বার অঙ্ক কি বলছে দেখো, 3 বলছে বি অফ এক্স বের করো। আমরা বি অফ এক্স সমান করছি ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স এটার হোল স্কোয়ার, ই অফ এক্স এটার হোল স্কোয়ার। তাহলে দেখো এই দুইটার মানে কিন্তু আমরা অলরেডি বের করে ফেলছি, দুইটার মানে আমরা অলরেডি কি করছি, বের করছি। এই যে দেখো ই অফ এক্স স্কোয়ার এইটা ই অফ এক্স স্কোয়ার এই যে বের করছি 9/2, তাহলে এটার মান হচ্ছে 9/2 মাইনাস ই অফ এক্স হচ্ছে এটা, এই যে ই অফ এক্স 7/4 এইটার উপর দেখো একটা হোল স্কোয়ার আছে, তাহলে এটা হলো 9/2 মাইনাস 7 স্কোয়ারে 49 4 স্কোয়ারে 16 4 স্কোয়ারে 16, তাহলে 16 আর 2 এর লসাগু 16 16কে 2 দিয়ে ভাগ করলে 8 8কে 9 দ্বারা ভাগ করলে 8 নং 72 72 মাইনাস 16কে 16 দিয়ে ভাগ করলে 1 আর 49 এর সাথে 1 গুণ করলে 49, তাহলে এটা কত হলো 1 হইলে 50 আর হইলো 22, তাহলে 23/16 দেখছো বেদাঙ্কের মানটা আমাদের কি আসছে, বেদাঙ্কের মানটা আসছে আমাদের পজিটিভ। এই জন্য বলছিলাম যে বেদাঙ্কের মান সবসময় কি হয়, ধনাত্মক হয়। বেদাঙ্কের মান সবসময় কি হয়, ধনাত্মক হয়। বেদাঙ্কের মান সবসময় ধনাত্মক হয়। এখন আমরা 3 নাম্বার অঙ্কটা করে ফেলি, তাহলেই আমাদের এই পাশ থেকে সবকিছু কমপ্লিট, এই পাশ থেকে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। সর্বশেষ ম্যাথ, সর্বশেষ কি মিউ 3 প্রাইম। মিউ 3 সমান আমরা পড়ছি ই অফ এক্স কিউব, এই যে এখানে যত থাকবে এক্স এর পাওয়ার তত থাকবে, তাহলে এটা হবে এক্স কিউব পি অফ এক্স সামেশন এক্স কিউব পি অফ এক্স। অর্থাৎ এখন আমার এক্স এর মানগুলোকে কিউব করা লাগবে, মানে 0 এর উপরে কিউব ইনটু তার সম্ভাবনা কত 2/8 প্লাস 1 এর উপরে কিউব তার সম্ভাবনা হচ্ছে 1/8 প্লাস 2 এর উপরে কিউব তার সম্ভাবনা হচ্ছে 2/8 প্লাস 3 এর উপরে কিউব তার সম্ভাবনা হচ্ছে 3/8। এইটা হিসাব করলে যা আসবে তাই অ্যান্সার। মুরাদ এখন বলো তো বুঝতে পারছো কিনা, মুরাদ তুমি এইবার বলো এইবার বুঝতে পারছো কিনা। এই হচ্ছে বিচ্ছিন্ন চলকের এই স্লাইডে যা আছে, এর বাইরে বিচ্ছিন্ন চলকের কিচ্ছু নাই। এই স্লাইডটা জাস্ট ভালো করে দেখো, এই স্লাইডে যা আছে এর বাইরে বিচ্ছিন্ন চলকের কিচ্ছু নাই। এই অধ্যায়ে বিচ্ছিন্ন মানে তোমার সৃজনশীলও পড়া হয়ে গেছে, তুমি জাস্ট এইটুকু পড়লে তোমার সৃজনশীলও পড়া হয়ে যাবে। তবে সৃজনশীলের ম্যাথ একটু বড় আসবে, মানে এখানে মানগুলা আরো দেখবা বেশি করে দিছে, তাহলে তোমার সৃজনশীল এখান থেকে কমন চলে আসবে। সৃজনশীলও পড়ায় দিলাম। এখন আসো অবিচ্ছিন্ন চলক, এখন আমরা পড়বো একটু অবিচ্ছিন্ন চলক নিয়ে। এখন পড়বো অবিচ্ছিন্ন চলক, তাহলে দেখো অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে কি কাহিনী হয়। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে ইন্টিগ্রেশন দিয়ে মান দেওয়া থাকবে। ধরো বলছে এক্স এর সম্ভাবনা ঘনত্ব ফাংশন f of x is equal to একটা ফাংশন দিলাম যে 3/2x dx 3/2x dx, যেখানে x এর ভ্যালুটা এরকম ভাবে দেওয়া থাকবে যে x is equal to x এর ভ্যালুটা 3 এর থেকে বড় অথবা 6 এর থেকে ছোট অথবা সমান, অর্থাৎ x এর রেঞ্জ হতে 3 থেকে 6। তাহলে এই ক্ষেত্রে আমার কি করা লাগবে, যখন আমি e of x বের করব, গাণিতিক প্রত্যাশা যখন বের করব, গাণিতিক প্রত্যাশা e of x is equal to integration of lower limit 3 upper limit 6 3 থেকে 6 x into f of x dx, এটাই তো সূত্র।
এক্স ইন্টু এফ অফ এক্স ডিএক্স। এবার অঙ্ক করো, এইবার হাত চালাও। ইকুয়াল ইন্টিগ্রেশন 3 থেকে 6 এক্স ইন্টু এফ অফ এক্স এর ভ্যালু কত 3/2 এক্স ডিএক্স 3/2 এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6 এক্স আর এক্স এ এক্স স্কোয়ার, তাহলে 3/2 দেখো আমরা জানি ইন্টিগ্রেশনের সময় সহগগুলা কোথায় চলে আসবে, সামনে চলে আসবে। তাহলে আমরা 3/2 কে সামনে দিয়ে দিতে পারি, 3/2 কে কি করতে পারি, সামনে দিয়ে দিতে পারি। তাহলে 3/2 ইন্টিগ্রেশন অফ 3 থেকে 6 আর এক্স আর এক্স এ গুণ করলে এক্স স্কোয়ার ডিএক্স। বুঝতে পারছো কিনা? কোনটা বুঝো না একটু বলো তো, কোনটা বুঝো না একটু বলো। দেখো ইন্টিগ্রেশন যদি না বুঝো তাহলে একটু গতকালকের ক্লাসটা দেখবা, ইন্টিগ্রেশনটা আমি অনেক সুন্দর করে পড়াইছি। এখন দেখো এই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন 3/2 এর মতো থাকবে, আর এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে হচ্ছে পাওয়ার 1 বাড়বে, এক্স স্কোয়ার ছিল পাওয়ার 1 বাড়ছে 3, এবং যত পাওয়ার তত দিয়ে ভাগ, থার্ড ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে লিমিট বসাবা। এই যে দেখো লিমিট 3 আর 6, লোয়ার লিমিট 3, আপার লিমিট হচ্ছে 6, আপার লিমিট কত 6। এখন এখান থেকে দেখো 3 আছে, 1/3 এটাকে বাইরে দিয়ে দাও। এখানে 1/3 আছে না একটা, 1/3টাকে সামনে নিয়ে আসো, তাহলে 3/2 ইন্টু 1/3, আর এখানে থাকে এক্স কিউব, এটার লিমিট হচ্ছে লোয়ার লিমিট 3 আপার লিমিট 6, লোয়ার লিমিট 3 আপার লিমিট হচ্ছে 6, লোয়ার লিমিট 3 আপার লিমিট হচ্ছে 6। এইবার দেখো 3/2, এই যে 3/2 আর 1/3 কাটা গেল, তাহলে থাকলো 1/2, কত থাকলো 1/2। আর এখানে এখানে 6, হ্যাঁ আপার লিমিট বসাও, এক্স এর জায়গায় 6, তাহলে 6 এর কিউব মাইনাস লোয়ার লিমিট কত 3, এক্স এর জায়গায় 3 এর কিউব, 3 এর কিউব, এই হিসাবটা করো। তাহলে হাফ ইন্টু 6 কিউব মাইনাস 3 কিউব, 6 কিউব হাফ ইন্টু 6 কিউব মাইনাস 3 কিউব, তাহলে হাফ ইন্টু 6 কিউব মাইনাস 3 কিউব 179, তাহলে এটা হচ্ছে 189 ভাগ হচ্ছে 2, তাহলে 94.5, এটাই হচ্ছে তার অ্যান্সার, আশা করি এটুকু বুঝাইতে পারছি। লাস্ট এই অধ্যায়ের লাস্ট অ্যান্টিবায়োটিক্স, তাহলে আমরা এরপরে দেখবো সব সৃজনশীল আমরা পারতেছি। এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ধর্ম দেখব, বুস্টার এমসিকিউ এখান থেকে একদম 100% আসবে, এই স্লাইড থেকে একদম 100% আসবে। দেখো মনে রাখবা গাণিতিক প্রত্যাশা সমান হচ্ছে, এটা একবার অলরেডি বলছি, গাণিতিক প্রত্যাশা, এই গাণিতিক প্রত্যাশা সমান হচ্ছে তার গাণিতিক গড়। গাণিতিক প্রত্যাশাটা কার সমান, গড়ের সমান। গাণিতিক প্রত্যাশাটা কার সমান, গড়ের সমান। এরপরে মনে রাখবা এটা ই অফ এ এক্স, মানে কোনো একটা ধ্রুবকের সাথে এক্স আছে, তাহলে এই ধ্রুবকটা জাস্ট বাইরে চলে যাবে, ধ্রুবকটা গাণিতিক প্রত্যাশার বাইরে চলে যাবে, এই যে এ অফ ই অফ এক্স। আর এই জিনিসটাই যখন তুমি ভেদাঙ্কের জন্য বের করবা, বি অফ এক্স, ধরো বি অফ এক্স, তখন এটা বের হবে এবং তার সাথে একটা স্কোয়ার হবে, এটা বের হবে এবং তার সাথে একটা স্কোয়ার হবে। এই জিনিসটা স্যার বুঝিনি, একটু বুঝাই দেন। দেখো বুঝাই দিই, ধরো এরকম আছে যে ই অফ 5x, এটা সমান কত হবে, ই অফ 5x সমান হবে 5টা আগে চলে আসবে আর ই চলে যাবে x এর সাথে, অর্থাৎ ছকটা চলে আসবে। আচ্ছা, এরপর বি অফ এক্স এর হইলে কি হইতো, যদি বি অফ 5x হইতো, বি অফ 5x, তখন এটা হয়তো 5টা সামনে আসবে কিন্তু স্কোয়ার হয়ে, তাহলে 25 বি অফ এক্স, 25 বি অফ এক্স, 5 স্কোয়ার হয়ে যাবে 25 বি অফ এক্স। আচ্ছা, এরপরে এটা 1 নম্বর ধর্ম। 2 নম্বর ধর্ম হচ্ছে ই অফ যে কোনো একটা ধ্রুবক, এটা সমান হবে হচ্ছে ধ্রুবক, বি অফ যে কোনো একটা ধ্রুবক, এ মানে হচ্ছে ধ্রুবক, এটা সমান হবে 0, এটা সমান হবে কত 0। যেমন মনে করো ই অফ 5, এটা সমান হবে 5, আর বি অফ 5 এটা সমান হবে 0, এটা সমান হবে 0। মানে কোনো একটা চলকের গাণিতিক কোনো একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান, কোনো একটা ধ্রুবকের ভেদাঙ্ক 0, কোনো একটা ধ্রুবকের ভেদাঙ্ক 0। 3 নাম্বার, এটা হলেই শেষ। ধরো ই অফ এ এক্স প্লাস
বিওয়াই, এক্স প্লাস বিওয়াই, এটা সমান কত হবে? দেখো আগে হচ্ছে ই অফ এক্স, এটা আমরা জানি বাইরে চলে যাবে, আর ইটা চলে যাবে এক্স এর সাথে, ইটা চলে যাবে কার সাথে? এক্স এর সাথে। এই প্লাসের জায়গায় প্লাস হবে, বি একটা ধ্রুবক, তাহলে বি চলে যাবে বাহিরে, আর ই থাকবে ওয়াই এর সাথে, ই অফ ওয়াই। এটা বুঝতে পারছো? এখন আমরা এমসিকিউ সব পারবো, এখন আমরা এমসিকিউ সব পারবো। এই যে দেখো আমাদের এমসিকিউ, আমরা আমাদের এমসিকিউ চলে আসছি। এতক্ষণ এই অধ্যায়ের যতটুকু বেসিক লাগতো সবটুকুই দিয়েছি। আমি চাইলে কিন্তু এই বেসিকটা না দিয়েও পড়াইতে পারতাম, না দিয়েও আমি শুধু এমসিকিউ সলভ করে দিলেও পারতাম। এখানে আমাদের যে এমসিকিউ গুলো আছে এগুলো সলভ করে দিলেও তোমরা সন্তুষ্টি থাকতে, এটা আমি জানি, কিন্তু আমি নিজে মনে মনে সন্তুষ্টি হইতে পারতাম না। মানে আমি বুঝাই, আমার মনে হইতো যে আমি হয়তো ক্লাসটা পারফেক্টলি বুঝাইতে পারছি না, বা তোমাকে আমার যতটুকু দিলে ইফেক্টিভ হবে ততটুকু দিতে পারিনি। এখন আমি তোমাকে বুকে হাত দিয়ে বলতে পারি যতটুকু তোমাকে পড়াইছি অতটুকু যদি তুমি কমপ্লিট করো, এই যে 100% কমন পাবা। একদম এই যে বুকে হাত দিয়ে বলতেছি, তুমি এইটুকু কমপ্লিট করতে পারলে তোমার পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে 100% কমন পাবা। ইভেন আমি তোমাকে সিকিউ এর জন্য 80% পড়াই ফেলছি, এই চ্যাপ্টার সিকিউ এর জন্য 80% পড়াই ফেলছি। শুধু এমসিকিউ পড়ানোর নাম করে আমি কিন্তু তোমাকে সিকিউ এর 80% কনসেপ্ট সব দিয়ে দিছি। এখন বাকি 20% তুমি যদি বাকি 20% জাস্ট এই অধ্যায়ের সিকিউ তুমি একবার প্র্যাকটিস করো, তুমি এই অধ্যায়ে আটকাবা না। ঠিক আছে, এই অধ্যায় আর আটকাবা না। তো চলো এখন আমরা এমসিকিউ গুলা সলভ করি, এখন আমরা এমসিকিউ গুলা সলভ করে ফেলি। দেখো বলছে কোন দৈব চলকের মানগুলা হতে উহার গাণিতিক প্রত্যাশার বিয়োগ ফলের বর্গের প্রত্যাশিত মান। গাণিতিক এই যে বিয়োগ ফলের যে বর্গের সাথে কার সম্পর্ক বলতো? ভেদাঙ্ক। আমরা পড়ছি না ভেদাঙ্ক? তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হওয়া উচিত অবশ্যই, এটার অ্যান্সার অবশ্যই কি হবে? এটার অ্যান্সার হবে ভেদাঙ্ক, এটার অ্যান্সার হবে ভেদাঙ্ক। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভেদাঙ্ক। এরপরে আসো, এই যে দেখো প্রশ্ন মাত্রই যেটা পড়লাম y is equal to 5x plus 3, তবে e of y এর মান কত? তাহলে এখান থেকে আমরা e of y মান বের করবো, আসছে সকল বোর্ড 2022-এ e of y। তাহলে দেখো এখানে যেহেতু 5x আছে, তাহলে 5টা বাইরে চলে আসবে, আর y-টা চলে যাবে x এর সাথে, সরি e-টা চলে যাবে x এর সাথে, অর্থাৎ এরকম করে দেখো আরেকটা লাইন বেশি করি, e of y, অর্থাৎ এখানে একটা ই লাগাইছি, তাহলে এটা এই পাশেও একটা ই লাগাইতে হবে, e of 5x plus 3, e of 5x plus 3, আর e of 5x plus 3 সমান কত হবে? এই দেখো 5টা সামনে চলে যাবে, ইটা চলে যাবে x এর সাথে, ইটা চলে যাবে x এর সাথে, প্লাস e of 3, ই চলে যাবে 3 এর সাথে। এখন দেখো 5 এর মতো থাকলো, e of x এর মতো থাকলো, প্লাস e of 3 কোনো একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা কত বলতো? এই যে দেখো e of 5 কোনো একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা তার সমান, ধ্রুবকের সমান, তাহলে e of 3 এর মান হচ্ছে 3, e of 3 এর মান কত? 3, তাহলে অ্যান্সার হচ্ছে 5ex plus 3, 5ex plus 3। দেখো তো কোথায় আছে 5ex plus 3, এই যে সর্বশেষ 5ex plus 3, 5ex plus 3, গর্জিয়াস। ওকে, আচ্ছা বলো তো এই পর্যন্ত যারা ক্লাস করছো তারা একটু কাইন্ডলি কমেন্ট করো যে ক্লাসটা কেমন লাগতেছে। যারা এই পর্যন্ত ক্লাসটা করছো, হয়তো 25 জন 30 জনের মতো ক্লাসটা করছো, তারা কাইন্ডলি প্লিজ একটু জানাও যে ক্লাসটা কেমন লাগছে, কোনো বিষয় অজানা আছে কিনা। দেখো এখন সৃজনশীল সব তুমি পারবা, সৃজনশীল তুমি সব পারবা, সরি সৃজনশীল এমসিকিউ এখানে যা আছে একটাও তোমার আনকমন হবে না। দেখো আমি যদি পরেরটাতে যাই, এটা দেখো ভেদাঙ্কের কথা বলছে, ভেদাঙ্কের মান বের করতে হবে। দেখো কি বলছে, b of xy, যখন দুইটা চলকের কথা বলছে b of xy, মানে এটাকে বলা হয় সহবেদাঙ্ক। এটা কি সহবেদাঙ্কের কথা বলছে। আমি সহবেদাঙ্ক পড়াইছি। বলছে b of xy সমান b of x plus b of y। এটা কখন হয়? এটা হয় হচ্ছে যখন দুইটা চলক স্বাধীন হয়। এটা মনে রাখবা এই সূত্র, দুইটি স্বাধীন চলকের ক্ষেত্রে b of x, y সমান b of x plus b of y, b of x plus b of y, b of x plus b of y। তাহলে এটার অ্যান্সার হচ্ছে স্বাধীন চলকের ক্ষেত্রে b of x plus b of y। তারপর b of x is equal to 5, b of 3x plus 5 সমান কত? তাহলে দেখো b of 3x, 3টা সামনে চলে আসবে এবং স্কয়ার হবে। v এর ক্ষেত্রে কি বলছিলাম, এই যে দেখো v এর ক্ষেত্রে কি হবে বলছিলাম, বর্গ হবে। মনে রাখবো v মানে বর্গ, v এর ক্ষেত্রে কি হবে, এই যে বর্গ হবে, v এর ক্ষেত্রে কি হবে, বর্গ হবে। এই যে দেখো 5টা এখানে 25 হয়েছে, মানে 5 স্কয়ার হয়ে আসছে, v এর ক্ষেত্রে বর্গ হবে, b ফর বর্গ, b ফর বর্গ, তাহলে b ফর বর্গ করতে হবে 3 স্কয়ার ইনটু b of x প্লাস
এই বি অফ 5, বি অফ 5। আচ্ছা 3 স্কয়ার আর 9 ইনটু বি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5 প্লাস বি অফ ধ্রুবক, বি অফ ধ্রুবকের মান কত 0, বি অফ ধ্রুবকের মান কত 0, তাহলে 5 নং 45, অ্যান্সার হচ্ছে 45, অ্যান্সার হচ্ছে কত 45। কোথায় 45? এই যে 45। ওকে, সবাই একটু কাইন্ডলি কমেন্ট করো, সবার থেকে একটা কমেন্ট চাই যে ক্লাসটা কেমন লাগতেছে, তোমার সব বেসিক ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্ট করো, যে কোনো একটা মতামত জানাও যে তুমি বুঝছো বা বুঝো না বা কেমন লাগতেছে, সবার থেকে একটা কমেন্ট দেখতে চাই। দেখো দুইটি দৈব চলকের সহবেদাঙ্কের মান কখন শূন্য হয়, দুইটি দৈব চলকের সহবেদাঙ্কের মান কখন শূন্য হয়, দেখো তো স্লাইডে পড়াইছি কিনা, দুইটি চলকের সহবেদাঙ্কের মান কখন শূন্য হয়। কি বলছিলাম, স্বাধীন চলকের ক্ষেত্রে এই যে স্টারও দিয়ে দিছি, স্বাধীন চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স অফ এক্স কমা ওয়াই সেটা কত 0, অর্থাৎ স্বাধীন চলকের ক্ষেত্রে দুইটা চলকের মান কি হয় 0 হয়, তাহলে এটা হবে স্বাধীন চলক। স্বাধীন চলকের ক্ষেত্রে বি অফ এক্স কমা ওয়াই এটা সমান হবে 0। কখন 0 হবে? যখন স্বাধীন চলক হবে। এরপরে দুইটি স্বাধীন দৈব চলকের সহবেদাঙ্কের মান কত? কি বলছে আগেরটাই তো, দুইটি স্বাধীন দৈব চলক বি অফ এক্স কমা ওয়াই এটার মান কত হবে স্বাধীনের ক্ষেত্রে এটার মান হবে 0, তাহলে এটার মান হবে 0, এরপরে যদি y সমান এটা হয় এবং বি অফ এক্স সমান 3 হয়, তবে বি অফ ওয়াই সমান কত? বি অফ ওয়াই, এই যে y এর সামনে একটা ভি লাগাইছে, এখন এক পাশে তুমি বি দিলে আরেক পাশ রাগ করবে না, তাহলে দুই পাশে বি দিতে হবে, এই পাশেও ভি দাও, বি অফ 5x প্লাস 7, তাহলে দেখো এই সহগটার সামনে কি হবে বর্গ হয়ে চলে আসবে 5x স্কয়ার, ভি চলে যাবে এই x এর সাথে, তাহলে বি অফ x প্লাস বি অফ 7 এর ভ্যালু কত 0, এটার ভ্যালু কত 0, এটা আরেকবার থেকে আর লিখবো না, ভি এর ক্ষেত্রে ধ্রুবকের কোনো দাম নাই, আর ভি এর ক্ষেত্রে বর্গ হবে, বি মানে বর্গ, তাহলে 25 ইনটু বি অফ এক্স এর ভ্যালু কত, বি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 3, 3 25 75, তাহলে অ্যান্সার কত 75, এই যে 75। এরপর ই অফ এক্স ইজ ইকুয়াল টু 2, ই অফ এক্স স্কয়ার, এটা হচ্ছে ই অফ এক্স এর স্কয়ার বোঝাইছে, এটাতে কি বোঝাইছে ই অফ এক্স এর স্কয়ার বোঝাইছে। এটা যদি হয় তবে ভেদাঙ্ক কত, ভেদাঙ্ক আমরা জানি বি অফ এক্স সমান ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, অর্থাৎ বর্গের গড় মাইনাস গড়ের বর্গ, তাহলে বর্গের গড় ই অফ এক্স হোল স্কয়ার, ই অফ এক্স এর ভ্যালু হচ্ছে 2 আর ই অফ এক্স স্কয়ারের ভ্যালু হচ্ছে 8, তাহলে এক্স স্কয়ারের ভ্যালু হচ্ছে 8 মাইনাস ই অফ এক্স এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার 8 মাইনাস 4 মিন্স 4, তাহলে অ্যান্সার হচ্ছে 4, বলো তো বুঝতে পারতেছো কিনা? না বুঝলে কোয়েশ্চেন করবো। দেখছো আমি কেন আগে বেসিকগুলো পড়াইছি, কারণ বেসিকগুলো পড়াইলে তোমার এগুলো অ্যান্সার করতে সুবিধা হবে। বলছে গাণিতিক প্রত্যাশা, দেখো গাণিতিক প্রত্যাশা কি পরিমাপ করে? গাণিতিক প্রত্যাশা সবসময় পরিমিতির পরিমাপ করে। কার পরিমাপ করে? পরিমিতির। এই থিওরিগুলো আমি স্লাইডে যা দিব তাতে কি দেখবো যে কমন পড়ে গেছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে পরামিতি, যে পরামিতি, ঠিক আছে পরামিতি। দৈব চলক এক্স এর ভেদাঙ্ক 5, ভেদাঙ্ক মানে ভি অফ এক্স, সমান 5, ভি অফ এক্স সমান 5 হলে বি অফ এক্স প্লাস 5 এর মান কত? তাহলে বি অফ এক্স প্লাস 5, তাহলে বি অফ এক্স প্লাস বি অফ 5 এর ভ্যালু কত হবে 0, তাহলে বি অফ এক্স এর ভ্যালু হচ্ছে 5 প্লাস বি অফ 5 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে 5 প্লাস 0 মানে 5 প্লাস 0 মানে কত 5, তাহলে অ্যান্সার হচ্ছে খ নাম্বারটা, এরপর দুইটি স্বাধীন দৈব চলকের সহবেদাঙ্কের মান কত? দুইটি স্বাধীন দৈব চলকের সহবেদাঙ্কের মান কতবার বলছি যে স্বাধীন দৈব চলকের ক্ষেত্রে কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই এটা সমান হচ্ছে 0। এখন এটা বারবার আসে, এই জন্য বারবার স্লাইডে চলে আসছে। কোথায় আসছে? চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি কলেজের কেউ থাকলে কমেন্ট করবা, যাদের ঈদ একদিন আগে চলে আসে, ওদের চাঁদ ওঠে একদিন আগে, চাঁদপুরে চাঁদ ওঠে একদিন আগে, ঠিক আছে ওকে। বি অফ এক্স ইজ ইকুয়াল টু 13, এই যে দেখো বি অফ এক্স মাইনাস 6, এটার অঙ্ক করবো না, বি অফ এক্স এখানে কি হবে বি অফ এক্স মাইনাস বি অফ 6, তাহলে বি অফ 6 এর মান হচ্ছে 0, তাহলে বি অফ এক্স এর যে মান এই অঙ্কের আনসারও তাই, তাহলে এটা আনসার কত 13, এটার আনসার হচ্ছে 13, এটার আনসার কত 13। এরপর
গাণিতিক প্রত্যাশা কি পরিমাপ করে? আবারও আসছে সেম, পরামিতির পরিমাপ করে। কিসের পরিমাপ করে? পরামিতি। বিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। ওকে, কারো কলেজের নাম আসলে জানাবা, কারো কলেজের নাম যদি চলে আসে তাহলে কিন্তু অবশ্যই জানাবা। এই তো তোমাদের কমেন্টগুলো দেখে একটু। ওকে, RS ইসরাত 8। ওকে, তাহলে দেখো এখানে কি বলছে, একটি চলকের প্রতিটি মানের সাথে সম্ভাবনা যুক্ত থাকলে, এটা তো আমরা গত ক্লাসেও পড়ছি যে একটা চলকের ধরো এক্স, এই এক্স এর মানগুলোর সাথে যদি সবগুলোর সাথে একটা সম্ভাবনা যুক্ত থাকে তখন এই চলকটাকে বলা হয় দৈব চলক। এই চলকটার নাম কি? দৈব চলক। আর আমরা পড়ছিলাম দৈব চলক হচ্ছে দুই ধরনের, একটা বিচ্ছিন্ন দৈব চলক, বিচ্ছিন্ন, আর একটা অবিচ্ছিন্ন। বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা সামেশন ইউজ করি, অবিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা সমাকলন বা ইন্টিগ্রেশন ইউজ করি, সমাকলন বা ইন্টিগ্রেশন ইউজ করি। আচ্ছা, তাহলে এটা হবে একটি চলকের প্রতিটি মানের সাথে সম্পর্ক যুক্ত থাকলে তাকে কি বলে? তাকে কি বলে? তাকে বলে দৈব চলক। তাকে কি বলে? দৈব চলক বলে, তাকে দৈব চলক বলে। এটা আদর্শ পরিমিত চলকের গড় ও ভেদাঙ্ক। মনে রাখবা, আদর্শ পরিমিত চলকের গড় হচ্ছে 0 আর ভেদাঙ্ক হচ্ছে 1। ভেদাঙ্ক কত? ভেদাঙ্ক হচ্ছে 1, অর্থাৎ e of x is equal to 0 আর v of x এটা is equal to 1। v of x is equal to কত? 1। তাহলে এটা কত নম্বরে আছে? 1 নাম্বার, দুইটাই 0। 2 নাম্বার e of মানে z চলক দিয়ে দেখাইছে, তাহলে e of z is equal to 0 আর v of z is equal to 1। তাহলে এটাই। ওকে, কোন ধ্রুবকের ভেদাঙ্ক কত? দেখো তো স্লাইডে পড়াইছি কিনা। কোন ধ্রুবকের ভেদাঙ্ক কত? এই যে b of 5, b of 5 সমান কত? 0। b of a মানে যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক হচ্ছে 0। যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক কত? 0। যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক হচ্ছে 0। এখানে ইনফিনিটি ছিল মনে হয়। যে কোনো ধ্রুবকের ভেদাঙ্ক হচ্ছে 0। ওকে, এনি আক্তার ইসরাত, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মনোযোগ দিয়ে ক্লাস করলে ইনশাল্লাহ পরিসংখ্যান দ্বিতীয় পত্রে তুমি কোথাও আটকাবা না। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তুমি কোথাও আটকাবা না। এরপরে আসো, দৈব চলকের ভেদাঙ্কের সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মান আমরা কত দেখছি? 0। সর্বনিম্ন মান আমরা কত দেখছি? 0। ভেদাঙ্কের সর্বনিম্ন মান হচ্ছে 0। কোন বিন্যাসে e of x স্কয়ার is equal to 2 এবার 12? কোন বিন্যাসের e of x স্কয়ার is equal to 12, e of x is equal to 3, তাহলে b of x সমান কত? এই যে b of x সমান আমরা কি সূত্র পড়ছি? e of x স্কয়ার মাইনাস e of x এটার হোল স্কয়ার। তাহলে e of x স্কয়ার মানে হচ্ছে 12 মাইনাস e of x 3 আর এটার উপর একটা হোল স্কয়ার আছে, তাহলে 12 মাইনাস 9, 12 মাইনাস 9 মানে হচ্ছে 3। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 3। 3 কত নাম্বার আছে? 2 নাম্বার। তাহলে 2 নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। 2 নাম্বারটাই হচ্ছে অ্যান্সার। আরে সিসরাত ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। এই যে অ্যান্সার দেওয়া শুরু করছে। e of x is equal to 13, e of x is equal to 13, e of x minus 7 কত? e of ex minus 7 সমান কত? e x minus 7, তাহলে e of x minus e of 7, তাহলে e of x এর ভ্যালু হচ্ছে 13 আর e of 7 ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ধ্রুবকেই হয়, 7ই হবে। আর এটা যদি ভেদাঙ্ক হইতো তাহলে 0 হইতো। 7 মাইনাস, তাহলে এটা হচ্ছে 6 কত? 1 নম্বরে আছে। 6 আছে 1 নম্বরে। 6 আছে কয় নম্বরে? 1 নম্বরে। পরে গাণিতিক প্রত্যাশা হলো, গাণিতিক প্রত্যাশা কি? গাণিতিক প্রত্যাশা হচ্ছে নমুনা গড়, সমগ্রকের গড়, সমগ্রকের পরিমিত ব্যবধান, নমুনার পরিমিত ব্যবধান। এটা কি? সমগ্রকের পরিমিত ব্যবধান। গাণিতিক প্রত্যাশা হচ্ছে সমগ্রকের পরিমিত ব্যবধান, যেটা হচ্ছে গাণিতিক গড়ের সমান। কার সমান? গাণিতিক গড়ের সমান। গাণিতিক গড়ের সমান মনে থাকবে। এই কয়টা জিনিস একটু মনে রাখো। ওকে, তাহলে আমাদের সবচেয়ে বড় একটা চ্যাপ্টার, অনেক বড় একটা চ্যাপ্টার ছিল, এটা শেষ হয়েছে। বাকি চ্যাপ্টারগুলো আমাদের এত সময় লাগবে না, বাকি চ্যাপ্টারগুলো আমাদের এত সময় লাগবে না। এখন আমরা পড়বো আমাদের পরের চ্যাপ্টার দ্বিপদী বিস্তৃতি। এখন আমরা পড়বো দ্বিপদী বিস্তৃতি। আচ্ছা, এই চ্যাপ্টার তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা? কোথাও যদি প্রশ্ন থাকে তাহলে কোয়েশ্চেন করো, এখন আমি বুঝাই দিব। এখন আমি তোমাদের যদি যেই জায়গায় প্রশ্ন থাকুক, যদি যে কোনো জায়গায় প্রশ্ন থাকে
তাহলে প্রশ্ন করো, ইনশাল্লাহ আমরা বুঝাই দিব। দেখো তোমরা যারা আছো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে তোমরা অবশ্যই 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 এফআরবিতে ভর্তি হবা। তোমার পরিসংখ্যানের যত সমস্যা আছে, এই পরিসংখ্যান দ্বিতীয় পত্রটা মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। স্টুডেন্টরা আমাকে যখন মেসেজ করে, ভাই পরিসংখ্যান প্রথম পত্র কিছু না কিছু তো পারেই, কিন্তু পরিসংখ্যান দ্বিতীয় পত্র দেখলেই মাথা ওলায় যায়, পরিসংখ্যান দ্বিতীয় পত্র কিচ্ছু পারি না, সূত্র মনে থাকে না। তোমরা যদি পরিসংখ্যানটাকে ফিল করতে চাও, তাহলে এফআরবিতে ভর্তি হও। পরিসংখ্যান কিভাবে শিখা লাগে, কত ইজিলি মনে রাখা যায়, কিভাবে প্লাস পাওয়া লাগে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো সুন্দর মতো অ্যান্সার করা যায় বা সহজলি অ্যান্সার করা যায়, সেই সবগুলা জিনিসই আমি কিন্তু তোমাকে বলে দেবো। আর এমসিকিউ তুমি এমসিকিউ এর পরীক্ষা দিতে পারবা, সিকিউ এর রিটেন পরীক্ষা দিতে পারবা। আমি তোমার খাতাগুলা দেখবো, তুমি কোন জায়গায় ভুল করতেছো সেটা আমি তোমাকে একদম 1-to-1 দেখাই দিব। এখানে কিন্তু 1-to-1 মেন্টরিং থাকবে, 1-to-1 মেন্টরিং থাকবে। তো বুঝোই তো, প্রত্যেকজন ভাইয়া যদি তোমাকে পার্সোনালি মেন্টরিং করে, তোমার কোন জায়গায় ভুল হচ্ছে সেটা ধরা যায়, তোমার পড়াশোনার গাইডলাইন করে দেয়, তুমি কিভাবে পড়বা তোমাকে রুটিন করে দেয়, তোমারকে সারাক্ষণ একটা চাপের মধ্যে রাখে, তাহলে তোমার পড়াশোনাটা কতটা উন্নতি হবে তো বুঝতেই পারো। তো তোমরা যারা এফআরবিতে এখনো ভর্তি হওনি, তারা কাইন্ডলি আজকে পেজে মেসেজ দিবা, অথবা এই পোস্টের এই যে ভিডিওটা হচ্ছে মানে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসের ক্যাপশনে দেখবা অনেকগুলো লিঙ্ক আছে, ক্যাপশনটা একবার বইরো, তোমাদের ক্যাপশনে অনেক বোনাস আছে। ক্যাপশনটা সবাই একবার ডিটেলস দেখবা, দেখবা সাজেশনের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে অনেক অনেক ক্লাস পেয়ে যাবা। এই ক্লাসটাও 24 ঘন্টা পরে পেজে থাকবে না, ইউটিউবে পাবা, বুঝতে পারছো? কাজেই তোমরা এইটা করতে পারো, মানে একটা পরামর্শ দিলাম। ইচ্ছা হলে ভর্তি হবা, ইচ্ছা না হইলে নাই। ক্লাস ভালো লাগলে ভর্তি হবা, ক্লাস ভালো না লাগলে নাই। আচ্ছা, দ্বিপদী বিন্যাসেরও তাহলে আমরা কিছু আগে অ্যান্টিবায়োটিক দিয়ে নেই, তাহলে দ্বিপদী বিন্যাসও তুমি ইজিলি পারবা। তাহলে চলো আমরা দ্বিপদী বিন্যাসের অ্যান্টিবায়োটিকগুলা দেওয়া শুরু করি। আসলে ক্লাস 2টা পেজে হচ্ছে, তো 2টা পেজ মিলায় কমেন্টগুলো দেখাটা সব টাফ হয়ে যায়। ওকে, আচ্ছা, এবার আসো আমরা গাণিতিক প্রত্যাশার জন্য কিছু অ্যান্টিবায়োটিক আগে, দ্বিপদী বিস্তৃতির জন্য দ্বিপদী বিন্যাস বা দ্বিপদী বিস্তৃতি আমরা যেটাকে এসএসসি হায়ার ম্যাথে পড়ে আসছি, সেই টাইপের এই জিনিসটা, সেটা আমরা একটু পড়ে আসি। দ্বিপদী বিন্যাস হচ্ছে যখন কোনো একটা সম্ভাবনার 2টা সম্ভাবনা থাকবে, একটা হচ্ছে সফলতা, একটা হচ্ছে সফলতা, যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যেটাকে আমরা বলি পসিবিলিটি অফ সাকসেস, ঠিক আছে? আরেকটা হচ্ছে বিফলতা, যেটাকে আমরা বলি পসিবিলিটি অফ ফেইলিওর, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি। এরকম 2টা চলকের যখন সম্ভাবনা নিয়ে আমরা কাজ করি, 2টা চলকের সম্ভাবনা বিন্যাস নিয়ে যখন আমরা কাজ করি, তখন সেটাকে বলি দ্বিপদী বিন্যাস, অথবা সফলতা এবং বিফলতা, সেটাকে নিয়ে আমরা যখন কাজ করি তখন সেটাকে আমরা বলি দ্বিপদী বিন্যাস। যেমন একটা মুদ্রার ক্ষেত্রে হেড বা টেল 2টা সম্ভাবনা আছে, কাজেই তখন এটা হবে দ্বিপদী বিন্যাস, এটা হবে দ্বিপদী বিন্যাস। আর দ্বিপদী বিন্যাসের শর্ত কি? দ্বিপদী বিন্যাসের সূত্র বা শর্ত হচ্ছে, এই যে সম্ভাবনা সফলতা এবং বিফলতা, এই 2টার সমষ্টি হবে সবসময় 1। এই 2টার সমষ্টি হবে কত? সবসময় 1। ধরো সফলতার সম্ভাবনা যদি 0.4 হয়, তাহলে বিফলতার সম্ভাবনা হবে 0.6, কারণ 2টার যোগফল হইতে হবে 1, আর এটার সূত্র হচ্ছে P of x is equal to NCX P to the power x Q to the power n minus x। এখানে এদের পরিচয় কি? দেখো, এখানে x হচ্ছে তুমি যতবার নিক্ষেপ করবা, এটা হচ্ছে 0 1 2, এরকম 0 1 2 0 1 2, বা এটা শুধু 0 এবং 1 দুইবার নিক্ষেপ করে, যেহেতু 2টা নিয়ে আমরা কাজ করি এজন্য এবং 0 এবং 1 লেখা যাবে। আচ্ছা, NCX এটা কি? বিন্যাস আমরা পড়াইছি, এটা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। NCX কিভাবে লিখবা? ধরো এটা লিখতে হবে 7C3, তাহলে ক্যালকুলেটরে তুমি এভাবে লিখবা, প্রথমে তুমি 7 টাইপ করবা, এরপরে ক্যালকুলেটর শিফট বাটন ক্লিক করবা,
শিফট প্লাস ভাগ বাটনে ক্লিক করবা। শিফটের পরে এখানে প্লাস না দিয়া কমা দিই, শিফটের পরে তুমি ভাগ যে বাটনটা আছে এটাতে ক্লিক করবা, ক্লিক করার পরে 3 লিখবা, এরপরে ইকুয়াল দিবা, তাহলে মানটা চলে আসবে। এইভাবে NCX এর মান বের করা লাগে। পি হচ্ছে, আমরা অলরেডি বলছি, পি হচ্ছে সফলতা আর কিউ হচ্ছে বিফলতা, আর এন হচ্ছে মোট তুমি যতবার, এন কত, যতবার নিক্ষেপ করা হয়, যতবার বা চেষ্টা সংখ্যা, এটাকে বলা হয় চেষ্টা সংখ্যা। সুন্দর করে বইয়ের ভাষায় বললে এটাকে বলে চেষ্টা সংখ্যা, চেষ্টা সংখ্যা। বুঝতে পারছো? এটা হচ্ছে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা সূত্র। এটাকে বলা হয় দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। দ্বিপদী বিন্যাসের দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। এখন এখান থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস দিচ্ছি, দেখো। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবা। প্রথমত মনে রাখবা গড় সমান হচ্ছে এনপি। গড় সমান কত? এনপি। এন এর পরিচয় হচ্ছে চেষ্টা সংখ্যা আর পি হচ্ছে সফলতা। এরপর হচ্ছে ভেদাঙ্ক সমান হচ্ছে এনপি কিউ। ভেদাঙ্ক সমান কত? এনপি কিউ। এরপরে মনে রাখবা পরিমিত ব্যবধান। পরিমিত ব্যবধান সমান √NP কিউ। পরিমিত ব্যবধান সমান কত? √NP কিউ। এরপরে মনে রাখবা বঙ্কিমতা। β1। বঙ্কিমতা সমান কত? √β1 সমান হচ্ছে Q - P ডিভাইডেড বাই √NP কিউ। √NP কিউ। এই সূত্রগুলো মনে রাখলে এই চ্যাপ্টার থেকে তুমি কোথাও আটকাবে না। যার সূত্রগুলো একটু শিখে ফেলবা। যারা অলরেডি শিখছো তো তাদেরকে অনেক বেশি ভেরি গুড, আর যারা এখনো শিখোনি তারা কাইন্ডলি সূত্রটা শিখে ফেলবা। তারা কাইন্ডলি কি করবা? সূত্রগুলা ভালো করে শিখে ফেলবা। এরপরে সর্বশেষ সুচালতা। β2 is equal to 1 - 6pq divided by npq ডিভাইডেড বাই কত? npq। আর এখান থেকে মনে রাখবা সুচালতা থেকে একটু মনে রাখবা, এটাকে আমি আলাদা একটু মার্ক করতেছি। আচ্ছা, এটাকে আমি একটু আলাদা মার্ক করি, কালারটা চেঞ্জ করে দিই। এই সুচালতা থেকে মনে রাখবা যদি এই β2 এর ভ্যালুটা যদি হয় 0, অঙ্ক করার পরে যদি এটার ভ্যালু 0 আসে, তাহলে এটার যে এই যে দ্বিপদী বিন্যাসটা আছে, এই দ্বিপদী বিন্যাসটা হবে মধ্যম সুচালু। দ্বিপদী বিন্যাসটা কেমন হবে? মধ্যম সুচালু। বিটা যদি 0 এর চেয়ে বড় হয়, বিটাটা যদি কি হয়? 0 এর চেয়ে বড় হয়, তখন সেটা হবে অতি সুচালু, মানে বেশি সুচালু, অতি সুচালু। এই বিটাটা যদি 0 এর চেয়ে ছোট হয়, তখন সেটা হবে অনতি সুচালু, মানে কম সুচালু। অনতি সুচালু মানে কম সুচালু। এই কয়টা জিনিস যদি তুমি জানো এই অধ্যায় থেকে, এই কয়টা, এই যে ফার্স্ট ইয়ারের পোলাপাইনে এখন জিজ্ঞেস করে বঙ্কিমতা কি, যে অনি আক্তার ইসরাতে বলছে বঙ্কিমতা কি। আচ্ছা, বঙ্কিমতা হচ্ছে পরিমিত ব্যবধানের বর্গমূল। বঙ্কিমতা এটা তোমরা এখন পড়নি তো, এটা নিয়ে বিস্তারিত অনেক আলোচনা আছে। আপাতত শুধু নামটা জেনে রাখো বা সূত্রটা জেনে রাখো, তাহলে আমরা এই চ্যাপ্টারের এমসিকিউ গুলা সলভ করতে পারবো। সলভ করতে পারবো। ঠিক আছে, আসো আমরা এমসিকিউ গুলো দেখি। এই স্লাইডটা এখানে ফাঁকা আছে, এটা ডিলিট করে দিই যাতে তোমরা পরে স্লাইডটা সুন্দর করে পড়তে পারো। দেখো বলছে দ্বিপদী পরীক্ষার চেষ্টা সংখ্যা n হলো, দ্বিপদী পরীক্ষার চেষ্টা সংখ্যা n, এটার ভ্যালুটা হবে 30 এর চেয়ে ছোট। 30 এর চেয়ে, এটা গত ক্লাসে আমরা বলছিলাম যে এটার ভ্যালুটা হবে কত? 30 এর চেয়ে ছোট। এটা একটি মুদ্রা 10 বার নিক্ষেপ করা হলো, প্রাপ্ত মাথার সংখ্যা কোন ধরনের চলক? আমি প্রথমেই বলছিলাম যে মুদ্রা নিক্ষেপ। প্রথমে কি বলছিলাম? যে মুদ্রা নিক্ষেপ। দেখো এই যে মুদ্রা নিক্ষেপ, এটা কি পরীক্ষা? একটা
দ্বিপদী দ্বিপদী বিন্যাস বা দ্বিপদী চলকের যে পরীক্ষা সেটাকে বলা হয়। তাহলে মুদ্রা নিক্ষেপের ঘটনা কি হবে? মুদ্রা নিক্ষেপের ঘটনা হবে দ্বিপদী চলক। এটা কি হবে? দ্বিপদী চলক। দেখো এখানে কিন্তু দ্বি চলক দেওয়া আছে, এটাও আবার কেউ দাগায় ফেলবে, এটা কিন্তু দাগায় না। কি হবে? দ্বিপদী চলক, দ্বি চলক না, দ্বিপদী চলক, দ্বিপদী চলক। পরে দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্কের মধ্যে সম্পর্ক কোনটি? দেখো গড় সমান আমরা পড়ছি, গড় সমান পড়ছি এনপি, আর ভেদাঙ্ক সমান পড়ছি, ভেদাঙ্ক সমান পড়ছি এনপি কিউ। এখন তোমাদেরকে যদি আমি এই কোশ্চেনটা করি দুইজনের মধ্যে কে বড় আর কে ছোট, তাহলে ম্যাক্সিমাম মানুষ যে অ্যান্সারটা দিবে সেটা হচ্ছে যেহেতু এখানে তিনটা রাশির গুণফল, তাহলে মনে হয় বেদাঙ্ক বড়, বেদাঙ্ক মনে হয় গড়ের থেকে বড়। কিন্তু এই ধারণাটা টোটালি রং। কেন রং দেখো বলি কেন রং। প্রথমত এই পি এবং কিউ এর ভ্যালুটা 1 এর চেয়ে ছোট, পি এর ভ্যালু এটাও 1 এর চেয়ে ছোট, কিউ এর ভ্যালু এটাও 1 এর চেয়ে ছোট। অর্থাৎ পি এর ভ্যালু মনে করো এটা 0.4, কিউ এর ভ্যালু মনে করো 0.6, মানে এই দুইটার যোগফল সবসময় 1 হওয়া লাগবে, দুইটার যোগফল সবসময় কি হওয়া লাগবে? 1 হওয়া লাগবে, যার কারণে এদের ভ্যালুটা 1 এর চেয়ে সবসময় ছোট হয়, 1 এর চেয়ে সবসময় কি হয়? ছোট হয়। তাহলে এইখানে ধরো এন এর মান 5 আর পি এর মান কত হলো? 0.4। তাহলে গড় কত হইলো? গড় হইলো 4 5 20, 2। গড় কত হইলো? 2। আর ভেদাঙ্ক কত হবে? তাহলে দেখো এটা হচ্ছে গড়, আর ভেদাঙ্ক সমান কত হবে? দেখো ভেদাঙ্ক সমান হবে এন, এন এর ভ্যালু বলছিলাম 5 ধরে নিছি, মানে এন এর ভ্যালু ধরে নিছি 5 ধরে নিছি, একটা হিসাব করে দেখাচ্ছি যে কেন ছোট বড় হয়। ধরে নিছি 5, পি এর ভ্যালু 0.4 ইন্টু কিউ এর ভ্যালু 0.6, তাহলে দেখো তো এটা কত হয়? 424, 5 24 100, তাহলে এটা হবে 10 না কত? 1। এটা হবে 1, 10 না, এটা হবে কত? 1। তাহলে এটার মান কত? 1। বুঝতে পারছো? 424, 5 24 10, 2 গড় ডানে দশমিক হবে। ওকে, 5 2 100, 100 2 গড় ডানে 1, ঠিক আছে। তাহলে গড়ের মান 2, বেদাঙ্কের ভ্যালু 1। তাহলে কি উল্টা হয়ে গেল না? তার মানে এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে গড়টা হচ্ছে বড়, গড় বেদাঙ্কের তুলনায় বড়, গড় বেদাঙ্কের তুলনায় বড়। বুঝতে পারছো? গড় বেদাঙ্কের তুলনায় বড়। ওকে, অজয় কুমার সরকার বলছে, আনসার করছে, ঠিক আছে, তোমার আনসার ঠিক আছে। তাহলে গড় বেদাঙ্ক থেকে বড়। এই প্রশ্নটা এইভাবে বসে, কোন ধরনের বিন্যাসে গড় এবং বেদাঙ্ক, গড়ের বেদাঙ্কের থেকে গড়ের মানটা বড়। এই দেখো দ্বিপদী পরীক্ষায় প্রতিটি চেষ্টায় কতটি ফলাফল পাওয়া যায়? কয়টা ফলাফল পাওয়া যায়? দুইটা, একটা পি আর একটা কিউ, অর্থাৎ একটা সফলতা একটা বিফলতা। তাহলে কয়টা পাওয়া যায়? তাহলে পাওয়া যায় দুইটা, তাহলে পাওয়া যায় দুইটা। যারা ক্লাসটা করতেছো তারা টেস্ট পরীক্ষায় বুঝতে পারবা যে কি পরিমাণ কমন যে ক্লাস থেকে আসছে। ইনশাল্লাহ 25টা কোয়েশ্চন থেকে দেখবা যে আমার দুইটা ক্লাস যদি সেকেন্ড পেপারে করো, দেখবা 23 থেকে 24টা কোয়েশ্চন একদম 100% কমন পড়ে গেছে। আর আল্লাহ যদি চায়, আল্লাহ চাইলে এখান থেকে দেখবা 25টা থেকে 25টা কোয়েশ্চনও কমন পড়ে যেতে পারে ইনশাল্লাহ। দ্বিপদী বিন্যাসের পরিমিতি এন এবং পি হলে পরিমিত ব্যবধান কত? পরিমিত ব্যবধান কত? দেখো তো আমরা কত বলছি? পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান, এই যে পরিমিত ব্যবধান √NP কিউ, √NP কিউ। তাহলে এটার অ্যান্সার হবে, এটার অ্যান্সার হবে √NP কিউ। √ নাই, দুইটাই NP কিউ, তাহলে এটাকে আমরা √ বানাই নিলাম। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, √NP কিউ, √NP কিউ, √NP কিউ। ওকে, পরে আসো। কোন বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়? এই যে বলছে গড়, গড় ইজ গ্রেটার দেন ভেদাঙ্ক, গড় ইজ গ্রেটার দেন ভেদাঙ্ক। এটা হচ্ছে দ্বিপদী বিন্যাস। এটা কোন বিন্যাস? দ্বিপদী বিন্যাস, দ্বিপদী বিন্যাস। তাহলে অ্যান্সার হচ্ছে দ্বিপদী বিন্যাস। কোথায়? শেষে, দ্বিপদী বিন্যাস। ওকে, এরপরে দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত? দ্বিপদী বিন্যাসের দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মান কত? দেখো প্রথম কেন্দ্রীয় পরিঘাত, প্রথম কেন্দ্রীয় পরিঘাত μ1 বার, এটা সমান কত? তার গড়ের সমান। তার গড় কত? NP, NP আর সরি পরিমিত ব্যবধানের সমান হবে, সরি পরিঘাতটা কার সমান হবে? কেন্দ্রীয় পরিঘাতের সমান হবে, NP কিউ। আর আমরা জানি
কেন্দ্রীয় পরিঘাতের মধ্যে দেখো, কেন্দ্রীয় পরিঘাতের মধ্যে কি ছিল, রুট ওভার ছিল, কিন্তু পরিঘাতটা হবে ওইটার বর্গ, এই জন্য এটা রুট ওভার, এটা হচ্ছে এনপি কিউ, এটা শুধু কি হবে, শুধু এনপি কিউ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে, এটা সূত্র আর কি, এটার অ্যান্সার হচ্ছে এনপি কিউ, দুইটাই এনপি কিউ, এটা রুট ছিল আলহামদুলিল্লাহ, মানে একটার মধ্যে রুট ছিল, একটার মধ্যে রুট নাই, তাহলে যেটা রুট নাই সেটাই হচ্ছে উত্তর, যেটাতে রুট নাই 4 নাম্বার, হ্যাঁ 4 নাম্বার রাইট। এরপর দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য কয়টি ফলাফল থাকে, আবারও সেম প্রশ্ন, এটা তোমরা উত্তর দিবা, এটার আমি উত্তর দিব না, এটা তোমরা বলো, এটা তোমরা বলো, এটা এইচডব্লিউ দ্রুত বলে ফেলবা। ওকে, অজয় কুমার সরকার বলছে 2, অজয় কুমার সরকার 2, ঠিক আছে ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আছে, আমরা এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে আছি, এই চ্যাপ্টার আমরা প্রায় শেষের দিকে আছি। ওকে 2 সুরভি, সুরভি, এটা কত হবে 2, এটা হবে 2। এরপরে দ্বিপদী বিন্যাসের পরিমিতি কয়টি, দ্বিপদী বিন্যাসের পরিমিতি কয়টি, দেখো দ্বিপদী বিন্যাস সূত্রটা একবার লিখি তাহলে বুঝবা। p of x is equal to n c x, p to the power x, q to the power n minus x, q to the power n minus x। তাহলে এখানে পরিমিতি হচ্ছে n এর মানটা তোমার জানা লাগবে, কার মানটা জানা লাগবে, n এর মানটা জানা লাগবে, আর p এর মান তুমি যদি জানো তাহলে q এর মানটা 1 থেকে বাদ দিলে বাইরে হয়ে যাবে, যে q সমান হচ্ছে 1 minus p আর কি, q মানে কত p, তাহলে p আর q এই দুইটা জানা লাগবে, এই জন্য পরিমিতি হচ্ছে দুইটা, মানে একটা সূত্র থেকে মান বের করতে যে দুইটা ধ্রুবকের মান জানা লাগে সেটাকে হচ্ছে পরিমিতি বলে, তাহলে এটার আনসার হচ্ছে 2। ক্লাসে তুর্য একটি নিরপেক্ষ মুদ্রা 20 বার নিক্ষেপ করলো, মুদ্রার উপরের পিঠে লেজের সংখ্যা নির্দেশকারী চলক, দেখো মুদ্রা নিক্ষেপ করা কোন ধরনের ঘটনা, মুদ্রা নিক্ষেপ করা হচ্ছে একটা দ্বিপদী চলক, মুদ্রা নিক্ষেপ করা কি দ্বিপদী চলক বা দ্বিপদী বিন্যাস, দ্বিপদী চলকের যে বিন্যাস, দ্বিপদী চলকের যে বিন্যাস, ক মার্কের প্রশ্নে আসবে যে দ্বিপদী বিন্যাস কাকে বলে, লিখবা দ্বিপদী চলকের বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলা হয়, দ্বিপদী চলকের বিন্যাসকে দ্বিপদী বিন্যাস বলা হয়। দ্বিপদী বিন্যাসের গড় ও বেদাঙ্কের মধ্যে সম্পর্ক কোনটি, অলরেডি পড়ছি যে গড় হচ্ছে বেদাঙ্ক থেকে বড়, গড় হচ্ছে বেদাঙ্ক থেকে বড়। দ্বিপদী বিন্যাসের ট্রায়াল সংখ্যা 10 এবং বিফলতার সম্ভাবনা এত হলে, বিফলতার সম্ভাবনা মানে কি, বিফলতার সম্ভাবনা হচ্ছে কিউ, কিউ, তাহলে এর গড় কত, তাহলে এর গড় কত, আমরা জানি গড় সমান তুমি এন পি দিয়েও বের করতে পারবা, এন কিউ দিয়েও বের করতে পারবা, কারণ পি কিউ তো ফিক্স না, পি কেও তুমি সফলতা ধরতে পারো, কিউ কেও সফলতা ধরতে পারো, পি কেও বিফলতা ধরতে পারো, কিউ কেও বিফলতা ধরতে পারো, তাহলে এই দুইটার গুণফল 10 into 5.2, 10 into 5.2, তাহলে কত হবে 5.2 না তো 0.52, 10 into, তাহলে হবে 10 into 0.52, তাহলে কত হবে 5.2 লাস্টেরটা শেষের। দ্বিপদী বিন্যাস প্রতিসম হওয়ার শর্ত কি, প্রতিসম মানে হচ্ছে এই যে এই সূত্রটা, p of x সমান n c of x, p to the power x, q to the power n minus x, এই সূত্রটায় কখন p এর জায়গায় q লেখা যাবে, কখন p এর জায়গায় q লেখা যাবে, অর্থাৎ p কে সফলতাও ধরলে অঙ্ক যা হবে, p কে বিফলতা ধরলে অঙ্ক তা হবে, এটাকে বলা হয় প্রতিসম। প্রতিসম হওয়ার শর্ত হচ্ছে p এবং q কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, প্রতিসম হইতে গেলে p এবং q কে কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে, p এবং q কে সমান হওয়া লাগবে। ওকে, তাহলে আমাদের দুইটা চ্যাপ্টার শেষ হলো, বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা, কোনো কোয়েশ্চেন আছে কিনা, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই কোয়েশ্চেনটা করতে হবে, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এখনই এই কোয়েশ্চেনটা করে ফেলো। আচ্ছা, অনেকেই হচ্ছে স্লাইড খুঁজো, অনেকেই হচ্ছে স্লাইড খুঁজো, স্লাইড হচ্ছে তোমরা পেইড বেস তো পাবা না, স্লাইড পাবে যারা 99 টাকার কোর্সে ভর্তি হয়েছিল, যারা 99 টাকায় আমাদের এমসিকিউ এর কোর্সে ভর্তি হয়েছিল তারা এই স্লাইড প্লাস এমসিকিউ এর সাজেশন প্লাস এমসিকিউ এর সাজেশন গুলা তারা পাবে এবং এক্সাম গুলাও তারা দিতে পারবে, যারা ভর্তি হয়েছিল তারা মন খারাপ করিও না, তোমরা এই জিনিসগুলা পাচ্ছ বেশি, বুঝতে পারছো, আর ফার্স্ট পেপারের ক্লাসগুলোও তারা পাইছো, ফার্স্ট পেপারের ক্লাসগুলো, ফার্স্ট পেপারের যে দুইটা ওয়ান শট ক্লাস সেগুলোও তোমরা পাইছো। ওকে, আমাদের দুইটা চ্যাপ্টার শেষ টোটালি, এখন আসো আমরা পরের চ্যাপ্টারটা শুরু করব।
তাহলে আমাদের পরের চ্যাপ্টার হচ্ছে পৈশু বিন্যাস। কি বিন্যাস? পৈশু বিন্যাস। দেখো এটা ছোট চ্যাপ্টার, খুব বেশি সময় লাগবে না, খুব কম সময়ে আমরা শেষ করে ফেলবো, খুব কম সময়ে এটাও শেষ করতে পারবো। এটার নাম হচ্ছে পৈশু বিন্যাস। পৈশু বিন্যাস। দ্বিপদী বিন্যাসটাই পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়। কখন দ্বিপদী বিন্যাসটা পৈশু বিন্যাসে রূপান্তরিত হয়? যখন সফলতার সম্ভাবনা বা বিফলতার সম্ভাবনা খুবই কম। সফলতার সম্ভাবনা এটার মান খুবই কম, একদম 0.1 এর কম, 0.1 এর কম, এবং চেষ্টা সংখ্যা অনেক বেশি, n is tends to infinity, তখন এই দ্বিপদী চলকটা পৈশু চলকে পরিণত হয়। আর পৈশু চলকের যে বিন্যাস সেটাকে বলি আমরা পৈশু বিন্যাস। তাহলে আমি আরেকবার বলি যে কোনো দ্বিপদী চলকের সফলতার সম্ভাবনা খুবই কম, 0.1 এর চেয়ে কম, এবং চেষ্টা সংখ্যা n is tends to ইনফিনিটি হলে দ্বিপদী চলক পৈশু চলকে পরিণত হয়। আর পৈশু চলকের বিন্যাসকে বলা হয় পৈশু বিন্যাস। পৈশু চলকের বিন্যাসকে কি বলে? পৈশু বিন্যাস বলে। এখানে কমেন্টগুলো মাঝে মধ্যে আসে না। পৈশু চলকের বিন্যাসকে কি বলে? পৈশু বিন্যাস বলে। আচ্ছা, এই পৈশু বিন্যাস কোথায় ব্যবহার করা হয় এটা খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবা, রেয়ার যে জিনিসগুলা মানে সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম, ধরো কলেরায় মৃত্যু হওয়ার সম্ভাবনা, বা কোনো একটা রোগে মৃত্যু হওয়ার সম্ভাবনা, এগুলা কি বাংলাদেশে খুবই কম না? হয়তো করোনার সময় অনেক বেশি ছিল, বা দুর্ঘটনায়, বা কি বলা যায়, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা, দুর্ঘটনায় মৃত্যু হওয়ার সম্ভাবনা। এরপর আর কি হইতে পারে? যেমন আজকে রাজশাহীতে প্রচুর শীত, এই শীতে কয়জন গোসল করছে? গোসল করার সম্ভাবনা খুবই কম। আচ্ছা, এরপরে ধরো আমার ক্লাসে মনে করো ভুলের সম্ভাবনা, আমার ক্লাসে ভুল হয়তো একটা দুইটা বানান ভুল হইতে পারে, বা দুই একটা স্লিপ অফ টাং হইতে পারে, কিন্তু আমি কথা কিন্তু অনেক বেশি বলতেছি, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা খুবই কম। ধরো ইপু ভাইয়ের ক্লাসে ভুল হওয়ার সম্ভাবনা, ইপু ভাইয়ের ক্লাসে ভুলের সম্ভাবনা, এটাকে ক্লাসে ভুলের সম্ভাবনা লিখি, যে কোনো ভাইয়ার ক্লাসে ভুলের সম্ভাবনা, এই যে ভুলের সম্ভাবনা সেটা কি? ভুলের সম্ভাবনা হতে পারে। অথবা ধরো কোনো একটা ভুয়ে ভুলের সম্ভাবনা, ভুয়ে ভুলের সম্ভাবনা, এগুলা কি খুবই কম হয়, খুবই কম হয়। ধরো একটা বই ঘাটলে তুমি হয়তো 2টা বা 3টা বানান ভুল পাইতে পারো, তাহলে এটা কি? একটা বইয়ে অনেক বানান আছে, অর্থাৎ চেষ্টা সংখ্যা অনেক, কিন্তু তোমার যে সফলতা, অর্থাৎ তোমার সফলতা হচ্ছে ভুল খুঁজে বের করা, এই ভুল কয়টা পাবা? খুবই কম, সেটাকে বলা হয় পৈশু বিন্যাস। আর পৈশু বিন্যাসের সূত্র দেখো, p of x is equal to e to the power minus m into m to the power x divided by x factorial, যেখানে n is tends to infinity, আর সম্ভাবনা যেটা, অর্থাৎ সফলতার যে সম্ভাবনা, এটা হচ্ছে 0.1 এর কম। এই ক্ষেত্রে মনে রাখবা, পৈশু বিন্যাসে আমরা দ্বিপদী বিন্যাসে দেখছি গড় ভেদাঙ্ক থেকে বড়, কিন্তু পৈশু বিন্যাসে গড় সমান ভেদাঙ্ক, গড় সমান ভেদাঙ্ক, এটা সমানই হচ্ছে m, গড় এবং ভেদাঙ্ক হচ্ছে সমান, হচ্ছে m, এবং এইখানের পরিমিতি একটা, m এর মান জানলেই তুমি এইখান থেকে মান বের করতে পারবে, এই জন্য m কে বলা হয় পরিমিতি, এটাই হচ্ছে তার পরিমিতি, m হচ্ছে পরিমিতি। এই পরিমিতি হচ্ছে গড়ের সমান ভেদাঙ্কের সমান, অর্থাৎ গড় সমান পরিমিতি সমান ভেদাঙ্ক সমান, এই সবগুলো সমানই হচ্ছে m, সবগুলো সমানই কত? m। এখন বলো তাহলে গড় ভেদাঙ্ক পাইছো, তাহলে পরিমিত ব্যবধান কত হবে? ওইটার বর্গমূল, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান সমান হবে √m। পরিমিত ব্যবধান সমান কত হবে? √m। সবসময় দেখবা যে ভেদাঙ্কের বর্গমূল হচ্ছে পরিমিত ব্যবধান, আর এখান থেকে ভঙ্কিমতা পাবা হচ্ছে 1/√m। এরপরে সূচালতা সমান 3 + 1/m। সূচালতা সমান কত? 3 + 1/m। সূচালতা সমান 3 + 1/m।
এই কয়টা জিনিস জানলেই তুমি এই অধ্যায় থেকে এখন সৃজনশীল সলভ করতে পারবা। এই অধ্যায় থেকে কি করতে পারবা? সৃজনশীল সলভ করতে পারবা। ওকে, তাহলে আসো আমরা সৃজনশীলে চলে যাই, সরি এমসিকিউ চলে যাই। পৈশু বিন্যাসের ক্ষেত্রে কোনটি সঠিক? পৈশু বিন্যাস এটা সবসময় অধিক সুচালু। কারণ কি? পৈশু বিন্যাসের এন এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটি পর্যন্ত, অনেক। এন এর ভ্যালু কি? অনেক। অনেক মানে অতি সুচালু, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে অতি সুচালু। এটার অ্যান্সার কি? অতি সুচালু। কোন বিন্যাসের গড় উহার পরিমিতি সমান? এই যে বলছিলাম গড় এবং পরামিতি সমান। গড় সমান পরামিতি সমান ভেদাঙ্ক। গড় সমান পরামিতি সমান হচ্ছে ভেদাঙ্ক। তাহলে যদি বলে গড়ের মান 5, তার মানে বুঝতে হবে এম এর ভ্যালু 5, তার মানে বুঝতে হবে এটার ভেদাঙ্ক 5, এটার ভেদাঙ্ক 5। বুঝতে পারছো? তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এটা হবে পৈশু বিন্যাস। এটা কি বিন্যাস? পৈশু বিন্যাস। পৈশু বিন্যাস। এরপরে কোন শহরে প্রতি বছর আত্মহত্যাকারীর সংখ্যা? দেখো তো, এই আত্মহত্যা কি খুব বেশি মানুষ করে নাকি খুবই কম মানুষ করে? খুবই কম, রেয়ার কেস। এই যে রেয়ার কেসগুলোর ক্ষেত্রে সবসময় কি হবে? রেয়ার কেস মানেই হচ্ছে পৈশু বিন্যাস। রেয়ার কেস মানেই কি? পৈশু বিন্যাস। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে? পৈশু বিন্যাস। তাহলে এটার অ্যান্সার হচ্ছে পৈশু বিন্যাস। এটার অ্যান্সার কি? পৈশু বিন্যাস। এরপরে পৈশু বিন্যাসের সীমা কোনটি? পৈশু বিন্যাসের সীমা কি বলছিলাম? একদম জিরো থেকে ধরে এটা কত পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। তাহলে জিরো ডট 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 ইনফিনিটি কোথায় আছে? 3 নাম্বার। জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত। এরপরে পৈশু বিন্যাস কোন চলকের বিন্যাস? পৈশু বিন্যাস কোন, এখানে আমরা যতগুলা বিন্যাস পড়তেছি, প্রথমে আমরা পড়ছি, দেখো আমরা কতগুলা বিন্যাস পড়ছি, দ্বিপদী বিন্যাস, এরপরে পড়ছি, এরপরে এখন আমরা পড়তেছি পৈশু বিন্যাস, এরপরে আমরা পড়ব পরামিত বিন্যাস, পরিমিত বিন্যাস। এই সবগুলাই হচ্ছে বিচ্ছিন্ন চলকের। এই সবগুলাই কি? বিচ্ছিন্ন চলকের। সবগুলাই কি? বিচ্ছিন্ন চলকের। শুধুমাত্র সম্ভাবনা বিন্যাস, গাণিতিক প্রত্যাশা, এই দুইটা চ্যাপ্টারে আমরা বিচ্ছিন্ন প্লাস অবিচ্ছিন্ন দুইটা নিয়েই কাজ করি। বুঝতে পারছো? তাহলে দ্বিপদী চলক, পৈশু চলক, পরিমিত বিন্যাস সবগুলাই কি? বিচ্ছিন্ন চলক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে বিচ্ছিন্ন চলক। এটার অ্যান্সার কি? বিচ্ছিন্ন চলক। বলো তো বুঝতে পারছো কিনা? কোন সম্ভাবনা বিন্যাসের গড় ও বেদাঙ্ক পরস্পর সমান? কোন সম্ভাবনা বিন্যাসের গড় এবং বেদাঙ্ক সমান? এটার সাথে আরো কি সমান? পরামিতি সমান। পরামিতিটাও সমান। এটা হচ্ছে এম। তাহলে এটা হচ্ছে পৈশু বিন্যাস। এটা কি বিন্যাস? পৈশু বিন্যাস। এরপরে বলছে কি লাগছে? দক্ষিণ, আচ্ছা এটা দক্ষিণ এশিয়া হবে। এটা হবে দক্ষিণ এশিয়ার বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা কোন চলকের উদাহরণ? দেখো, বিমান দুর্ঘটনায় যে মৃত্যুবরণ করে, এই যে দুর্ঘটনায় মৃত্যু, এই খুব বেশি মানুষ করে নাকি খুব কম? খুবই কম, মানে রেয়ার কেস। এটাও কি একটা রেয়ার কেস? এটা একটা রেয়ার কেস। আর রেয়ার কেস মানেই পৈশু বিন্যাস। রেয়ার কেস মানে কি হবে? পৈশু বিন্যাস। তাহলে এটার অ্যান্সার হবে পৈশু বিন্যাস। এই যে পৈশু, এটার অ্যান্সার কি হবে? পৈশু বিন্যাস। কোন বিন্যাস? পৈশু বিন্যাস। কোন বিন্যাস? পৈশু বিন্যাস। এরপরে কোন শহরে যানজট দূরীকরণে ব্যবহৃত হয়? এই যে যানজট দূরীকরণ, এই জিনিসগুলা কি? এই জিনিসগুলোর ক্ষেত্রে সবসময় আমাদের পৈশু বিন্যাস ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? পৈশু বিন্যাস। এরপর পৈশু বিন্যাস, পৈশু চলকের উদাহরণ হলো, দেখি উদাহরণগুলা। একটি মুদ্রিত বইয়ে ভুলের সংখ্যা, হ্যাঁ ভুলের সংখ্যা, এটা কারেক্ট, এটা কারেক্ট। 2 নাম্বার, একটি কারখানায় উৎপাদিত খারাপ দ্রব্যের সংখ্যা। দেখো, একটা কারখানা খারাপ দ্রব্য কিন্তু খুবই কম উৎপন্ন করে, খুবই কম। তাহলে এটা কি রেয়ার না? রেয়ার। তাহলে এটাও কারেক্ট, এটাও কারেক্ট। 3 নাম্বার, ওইটা 3 নাম্বার। 2 নাম্বার এখানে সড়ক দুর্ঘটনায় বেঁচে থাকা লোক। সড়ক দুর্ঘটনায় তো মানুষ বেশিরভাগ বেঁচেই থাকে,
বেশিরভাগ বেঁচে থাকে না, মরে যায় খুবই কম। তাহলে এটা কিন্তু কারেক্ট না, এটা কারেক্ট না। তাহলে কারেক্ট হচ্ছে 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3, 1 এবং 3। পৈশু আর সিস্রাত। পৈশু বিন্যাস একটা পরমাণুতে থাকে, রাইট, একটা পরমাণুতে থাকে, যেটার নাম হচ্ছে এম। গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় না, গড় ভেদাঙ্ক অবস্থা অপেক্ষা বড় না, গড় ভেদাঙ্ক অপেক্ষা বড় সেটা হচ্ছে দ্বিপদী চলক। সেটা কি চলক? সেটা হবে দ্বিপদী বিন্যাস, সেটা হবে দ্বিপদী বিন্যাস, এটা হবে কি দ্বিপদী বিন্যাস। তাহলে 1 নম্বরটা কারেক্ট, 2 নম্বরটা কারেক্ট না। চলক বিচ্ছিন্ন, অবশ্যই এটা বিচ্ছিন্ন চলকের, রাইট। তাহলে বিচ্ছিন্ন চলকের আমরা আগেই বলছি। তাহলে 1 এবং 3, 1 এবং 3, খ নম্বর, খ নম্বর 1 এবং 3। তারপর দেখো বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস কোনটি? বিচ্ছিন্ন দৈব চলকের বিন্যাস কোনটা কোনটা হইতে পারে? ওই যে দেখো এই স্লাইডে দেখাইছি। বিচ্ছিন্ন দৈব চলক কোনটার কোনটার ক্ষেত্রে হবে? বিচ্ছিন্ন দৈব চলক হবে দ্বিপদী বিন্যাস, পৈশু বিন্যাস, পরিমিত বিন্যাস। দ্বিপদী বিন্যাস, পৈশু বিন্যাস এবং পরিমিত বিন্যাস। তাহলে আমরা দেখি অপশনে কোনটা আছে। বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে শুধু দ্বিপদী না, শুধু দ্বিপদী না, শুধু পৈশু, শুধু পৈশু না, দ্বিপদী এবং পৈশু। ভেরি গুড, এটা দ্বিপদী এবং পৈশু, পৈশু এবং পরিমিত, এইটাও, এই দুইটাই অ্যান্সার, এই দুইটাই অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমরা এখান থেকে পাইছি 3টা। একটা হচ্ছে দ্বিপদী, দ্বিপদী, আরেকটা হচ্ছে পৈশু, আরেকটা হচ্ছে পরিমিত, পরিমিত বিন্যাস। এই 3টার ক্ষেত্রেই কি হয়? পৈশু বিন্যাস, বিচ্ছিন্ন চলকটা ব্যবহার করা হয়। এরপরে পৈশু বিন্যাসের গড় এম কিরূপ হয়? পৈশু বিন্যাসের গড়টা কিরকম হয়? গড়, গড় সবসময় 0 থেকে বড় হবে। গড় সবসময় কি হবে? 0 থেকে বড় হবে। তাহলে গ্রেটার 0, এই যে গ্রেটার 0, গড়টা সবসময় কি হবে? গ্রেটার 0, গ্রেটার 0। কোন তেজস্ক্রিয় পদার্থ থেকে প্রতি মিনিটে নির্গত গামা কণিকা, দেখো আমরা জানি যারা সায়েন্সে আছো তারা এটা জানো যে কোনো একটা পদার্থ থেকে অনবরত কিছু তেজস্ক্রিয় রশ্মি চলতে থাকে, যেটাকে আমরা আলফা, বিটা, গামা রে বলি। আলফা, বিটা, গামা, এরকম তেজস্ক্রিয় রশ্মিগুলা অনবরত স্বতঃস্ফূর্তভাবে বা অটোমেটিক্যালি বের হইতে থাকে। তো এখান থেকে গামা রশ্মি নির্গতের পরিমাণ সবচেয়ে কম এবং এই তেজস্ক্রিয় পরমাণুর সংখ্যাও খুবই কম। তাহলে এই জিনিসটা কি রেয়ার না? এই জিনিসটা কি রেয়ার। আর রেয়ার হইলে সেই বিন্যাসটার নাম কি? সেই বিন্যাসটার নাম হবে, সেই বিন্যাসটার নাম কি হবে? পৈশু বিন্যাস। সেই বিন্যাসটার নাম কি হবে? পৈশু বিন্যাস। সেই বিন্যাসটার নাম হবে পৈশু বিন্যাস। পৈশু বিন্যাসের ক্ষেত্রে বিকারণের সাথে আসছে, পৈশু বিন্যাসের ক্ষেত্রে গড় এবং বেদাঙ্কের মান সমান। পৈশু বিন্যাসের ক্ষেত্রে আমরা পাইছি গড় এবং বেদাঙ্কের মান সমান। আর দ্বিপদী বিন্যাসে গড়ের গড় ভেদাঙ্ক থেকে বড়। দ্বিপদী বিন্যাসে গড় ভেদাঙ্ক থেকে বড়। পৈশু বিন্যাসের গড় 4 হলে ভেদাঙ্ক কত? আমরা জানি পৈশু বিন্যাসের ক্ষেত্রে গড় সমান কত? ভেদাঙ্ক। গড় সমান ভেদাঙ্ক সমান হচ্ছে তার পরামিতি। তার কি পরামিতি, যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এম দ্বারা প্রকাশ করি। তাহলে গড় যদি 4 হয় তাহলে ভেদাঙ্কের মান হবে 4। গড় যদি 4 হয় তাহলে ভেদাঙ্কের মান কত হবে? 4। গড় যদি 4 হয় তাহলে ভেদাঙ্কের মান হবে 4। ওকে, গড় যদি 4 হয় তাহলে ভেদাঙ্ক হবে 4। পরেরটা দেখি। পৈশু বিন্যাসে পরিমিত ব্যবধান 3। দেখো পরিমিত ব্যবধান মানে কি? পরিমিত ব্যবধান মানে √m। তাহলে √m এর ভ্যালু হচ্ছে 3। √m এর ভ্যালু হচ্ছে 3। বিন্যাসটির পরিমিতির মান কত? তাহলে √m এর মান 3, পরিমিতি মানে হচ্ছে m। তাহলে m এর মান কি? রুটটা ওই পাশে গেলে স্কয়ার হয়ে যাবে। তাহলে m এর মান হচ্ছে 9। m এর মান কত? 9। ঘ নাম্বার, ছোট গ নাম্বার, গ 9। এটা কোন পৈশু বিন্যাসের ভেদাঙ্ক 6। ভেদাঙ্ক মানে m এর ভ্যালু 6। m এর ভ্যালু কত? 6। বিন্যাসটির গড় কত? আমরা জানি ভেদাঙ্ক, গড় এবং m এই সবগুলাই কি সমান। এটা সমানই হচ্ছে গড়, এটা সমানই হচ্ছে ভেদাঙ্ক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 6। এটার অ্যান্সার হচ্ছে 6। ওকে, শেষ আমাদের পরিমিত পৈশু বিন্যাস চ্যাপ্টারটা শেষ হইল। পৈশু বিন্যাস চ্যাপ্টারটা শেষ হইল। ওকে, বলো তো বুঝতেছো কিনা, নাকি কঠিন লাগছে? এখন এখানে যারা ফার্স্ট ইয়ার আছে তাদের হয়তো একটু কঠিন লাগতে পারে, কারণ তারা জীবনেও পড়েনি। তারা জীবনেও কি পড়েনি।
তারা জীবনেও এই চ্যাপ্টার মানে এখনো ওরা সেকেন্ড পেপার বইই কিনেনি। এইচএসসি 27 যারা আছে, এইচএসসি 27 যারা আছে তারা কিন্তু এখনো সেকেন্ড পেপার বইও কিনোনি, যার কারণে তোমাদের কাছে একটু কঠিন লাগতে পারে। কিন্তু এটা ক্লাসটা মেইনলি হচ্ছে এইচএসসি 26দের জন্য বেশি, বুঝতে পারছো? এখন 27কে যদি বুঝাইতে যাই তাহলে আমার আগে বেসিক পড়ানো লাগবে। আগে কি পড়ানো লাগবে? বেসিক পড়ানো লাগবে। আর বেসিক পড়াবো কোথায়? বেসিক পড়াবো এফআরবিতে। আর যারা আমার কাছে ইতে পড়ছো বেসিক টু অ্যাডভান্সে, তারা তো পড়ছোই বেসিক টু অ্যাডভান্স। তারা দেখছো বেসিক টু অ্যাডভান্স 5.0 তে কিভাবে বেসিক থেকে তোমাদেরকে ধরে ধরে প্রো বানায় দিছি, ঠিক আছে? তাহলে যারা এখনো মানে তোমরা স্ট্যাটিস্টিক্স কোথায় পড়বা, স্ট্যাটিস্টিক্সের টিচার পাওয়াটাও টাফ। সাবজেক্টও পৃথিবীতে বাংলাদেশে খুবই কম কলেজে আছে, টিচারও খুবই কম, বা বিভিন্ন কলেজে দেখা যায় স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট আছে কিন্তু টিচার নাই। তো তোমরা খুবই কম টাকায়, মাত্র কত 1200 টাকা স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট, আর টোটাল কোর্সে ভর্তি হতে পারো, তোমার যে ইচ্ছা সেটাই করতে পারো। ওকে, এইবার আসো আমরা এখান থেকেও আগে কিছু তোমাকে অ্যান্টিবায়োটিক দেই। পরিমিত বিন্যাসে খুব বেশি নাই। পরিমিত বিন্যাস জিনিসটা কি? পরিমিত বিন্যাস হচ্ছে সফলতা এবং বিফলতার সম্ভাবনা প্রায় সমান, সফলতা এবং বিফলতার সম্ভাবনা প্রায় সমান, এবং চেষ্টার সংখ্যা ইনফিনিটি, টেন্ডস টু ইনফিনিটি। চেষ্টার সংখ্যা অনেক বেশি, চেষ্টার সংখ্যা কি অনেক বেশি, সেটাকে বলা হয় পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাসের ক্ষেত্রে সবসময় তোমার চিত্রটা, পরিমিত বিন্যাসের চিত্র হচ্ছে এরকম। এটা হচ্ছে ঘন্টা আকৃতির। কেমন আকৃতির? ঘন্টা আকৃতির, ঘন্টা আকৃতির বা গম্বুজ আকৃতির, বা কি আকৃতির? গম্বুজ আকৃতির, বা কি আকৃতির? গম্বুজ আকৃতির, যেটার ক্ষেত্রে এই মাঝখানে থাকে হচ্ছে ভেদাঙ্ক, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করি। এই পাশে মাইনাস ইনফিনিটি আর এই পাশে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এই এন এর ভ্যালুটা হয় হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। পরিসংখ্যান ভাই জিন্দাবাদ, থ্যাংক ইউ সো মাচ, ভেরি মাচ, অনেক বেশি ধন্যবাদ। ওকে, এই পরিমিত বিন্যাসের সূত্র হচ্ছে এফ অফ এক্স, কিন্তু এটা কোথাও কাজে লাগে না, মানে এটা দিয়ে আমরা কখনোই অঙ্ক করি না। 1 বাই সিগমা রুট ওভার, হ্যাঁ 1 বাই সিগমা রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ব্র্যাকেট এক্স মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা হোল স্কোয়ার। বাপরে, এই সূত্র দিয়ে কখনো অঙ্ক করা হয় না, তো এই জন্য সূত্র মনে থাকে না। সূত্র এটা মনে না রাখলেও হবে, সূত্র এটা মনে না রাখলেও হবে, কারণ এই সূত্র দিয়ে অঙ্ক করা লাগে না, সিকিউও করা লাগে না খুব একটা। ওকে, তাহলে এখান থেকে এটাকে আবার এভাবে লেখা যায় 1 বাই সিগমা রুট ওভার 2 পাই ই টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু এটাকে জেড স্কোয়ার বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে আদর্শ পরিমিত চলক। এটাকে বলা হয় আদর্শ পরিমিত চলক। আর এটার মান বের করার জন্য, এইখান থেকে মানগুলা বের করার জন্য সবসময় ক্যালকুলেটর ইউজ করবা, সবসময় ক্যালকুলেটর ইউজ করবা। মানে এই অধ্যায়ে তোমার যদি একটা ক্যালকুলেটর হাতে থাকে, তাহলে তুমি এই অধ্যায় থেকে একটা সৃজনশীল 10 মার্ক শিওর করে আসতে পারবা। সৃজনশীলে যে 10 মার্ক আছে এটা শিওর করে আসতে পারবা। এই জন্য তোমার ক্যালকুলেটর টেকনিকগুলো জানা লাগবে। ক্যালকুলেটর টেকনিকগুলো আমি বেসিক টু অ্যাডভান্সে একদম এরকম ক্যামেরার সামনে এরকম ক্যালকুলেটর ধরে ধরে দেখাই দিছি যে এরকম করে ক্যালকুলেটরটা চাপতে হবে। ক্যালকুলেটরটা তুমি পারলে এটা পারবা, ঠিক আছে? যারা শিখতে চাও ক্যালকুলেটর ট্রিক্স গুলা, তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই এফআরবিতে ভর্তি হবে ইনশাল্লাহ। তোমাদেরকে ক্যালকুলেটর দিয়ে তুমি ধরো স্ট্যাটিস্টিক্সে জাস্ট ক্যালকুলেটরটা তুমি যদি ভালো করে ইউজ করতে পারো, জাস্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি এখান থেকে 40+ মার্ক পেয়ে আসবা। শুধু ক্যালকুলেটরটা ইউজ করে পারলে 100তে 75 মার্ক না, 25টা এমসিকিউ আর 50 রিটেন, 75 মার্কে তুমি 40+ পেয়ে আসতে পারবা, শুধুমাত্র ক্যালকুলেটরটা ইউজ করতে জানলে। তুমি জাস্ট ক্যালকুলেটরটা ইউজ করতে জানো, তোমার কোনো সূত্র জানা লাগবে না, কিছু জানা লাগবে না, ক্যালকুলেটরটা ইউজ করতে জানলে তুমি 40+ পেয়ে আসবা, ঠিক আছে? এই ট্রিপসগুলো শিখতে অবশ্যই আমাদের সাথে এফআরবিতে যুক্ত হয়ে যাবো। আচ্ছা, এইখান থেকে শর্তগুলো শেখা লাগবে। এই যে এক্স এর মানটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এক্স এর মানটা কোন পর্যন্ত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। আর কি আছে এখানে? মিউ এর ভ্যালুটাও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। মিউ এর ভ্যালুটাও কত? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এরপরে কি আছে? সিগমা। এই সিগমার ভ্যালুটা হচ্ছে সিগমা স্কোয়ারের ভ্যালু 0 থেকে বড় এবং
ইনফিনিটি থেকে ছোট, ইনফিনিটি থেকে ছোট। সিগমা স্কয়ারের ভ্যালুটা 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট, 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট। এই জিনিসগুলো জাস্ট মনে রাখো, এই জিনিসগুলো মনে রাখো, এইখান থেকেই এমসিকিউ তুমি পারবা। তাহলে আবার বলি যে কোনো দ্বিপদী বিন্যাসের দুইটি সম্ভাবনা এবং সফলতা এবং বিফলতার সম্ভাবনা যদি প্রায় সমান হয় এবং চেষ্টা সংখ্যা যদি অসীম সংখ্যক হয় বা খুব বেশি বড় হয়, তখন সেটাকে আমরা বলি পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাসের সূত্র f(x) = 1/σ√2π e⁻x - μ / সিগমা হোল স্কয়ার। এখানে এটাকে বলা হয় z, তাহলে আমরা z² লিখতে পারি। আর এদের রেঞ্জগুলো মনে রাখা লাগবে যে x এর রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, মিউ এর রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি পর্যন্ত, সিগমা স্কয়ারের রেঞ্জ হচ্ছে 0 থেকে বড়, ইনফিনিটি থেকে ছোট, ইনফিনিটি থেকে ছোট। ওকে, তাহলে আসো আমরা এখন সলভ করি। পরিমিত বন্টন উদ্ভাবন, বন্টন এটা উদ্ভাবন করা হয়েছে হচ্ছে একমাত্র কতটুকু বিচ্যুত হয়েছে কেন্দ্রীয় মান থেকে। ফার্স্ট পেপারে আমরা বলছি না বিচ্যুতি, কেন্দ্রীয় মান থেকে ধরো গড় মধ্য প্রচুরক থেকে কতটুকু দূরে অবস্থান করে বা কি পরিমাণ ব্যবধান আছে, এই জিনিসটার উপর ভিত্তি করেই কিন্তু এই পরিমিত বিন্যাসটা তৈরি হয়েছে। তাহলে পরিমিত বিন্যাস কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? বিচ্যুতির উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? বিচ্যুতির উপর ভিত্তি করে। এরপরে পরিমিত বন্টনের গড় মিউ এর সীমা কত? এই যে মিউ এর সীমা মাত্র লিখছি, মিউ হচ্ছে -ইনফিনিটি থেকে বড় এবং +ইনফিনিটি থেকে ছোট। তাহলে -ইনফিনিটি থেকে বড়, +ইনফিনিটি থেকে ছোট কোথায় আছে? -ইনফিনিটি 3 নাম্বারটা, -ইনফিনিটি থেকে বড়, +ইনফিনিটি থেকে ছোট। এরপর দেখো পরিমিত বন্টনের ভেদাঙ্ক সিগমা স্কয়ারের সীমা, এই যে আমি মাত্রই বলছি সিগমা স্কয়ার হচ্ছে 0 থেকে বড় আর ইনফিনিটি থেকে +ইনফিনিটি থেকে ছোট। তাহলে এটা কোথায় আছে? 0 থেকে বড় 1 নাম্বারটা না, শেষেরটা। এই যে দেখো সিগমা এর ভ্যালুটা 0 এর থেকে বড় আর +ইনফিনিটি থেকে ছোট, তাহলে শেষেরটা। তাহলে কোনটা? শেষেরটা। ওকে, পরে দেখো পরিমিত বন্টনের উদ্ভাবন করেন কে? এটা মনে রাখবা আর.ডি. ময়বার, আর.ডি. ময়বার, আর.ডি. ময়বার। পরিমিত রেখার আকৃতি কি? আকৃতি হচ্ছে ঘন্টা আকৃতি। আকৃতি কি আকৃতির? আকৃতি হচ্ছে ঘন্টা আকৃতির। পরিমিত রেখার আকৃতি হচ্ছে ঘন্টা আকৃতির। পরিমিত রেখা কোন বিন্দুতে কুটির মান সর্বোচ্চ হয়? কোন বিন্দুতে কুটির মান সর্বোচ্চ হয়? দেখো পরিমিত রেখাটা কিরকম, এই যে এটা হচ্ছে একটা পরিমিত রেখা, কুটি মানে y অক্ষের ভ্যালু, এই যে এই জায়গায় y অক্ষের ভ্যালুটা সর্বোচ্চ, y অক্ষের ভ্যালুটা এই জায়গায় সর্বোচ্চ। আর এই জায়গাটাকে আমরা কি বলছিলাম? এটাকে বলছিলাম আমরা ভেদাঙ্ক, এটাকে আমরা কি বলছি? ভেদাঙ্ক বা মিউ। তাহলে সর্বোচ্চ কোথায় হয়? যে জায়গায় ভেদাঙ্ক আছে, যে জায়গায় কি আছে? ভেদাঙ্ক আছে, এই জায়গায় হচ্ছে পরিমিত ব্যবধানের ভ্যালুটা সর্বোচ্চ। আর এদিকে +ইনফিনিটি আর এদিকে হচ্ছে -ইনফিনিটি। এরপরে পরিমিত রেখার সর্বোচ্চ বিন্দুতে y এর মান কত? পরিমিত রেখার সর্বোচ্চ বিন্দুতে y এর মানটা মনে রাখবো, ওই যে আমাদের সূত্র যেটা আছে না, f(x) = 1/2π 1/σ√2π, হ্যাঁ 1/σ√2π e⁻μ - x / হোল স্কয়ার। এইখানে এই যে এই অংশটা, এই যে এইটুকু অংশ, এটাকে বলা হয় y অক্ষের খুঁটি। এটাকে কি বলা হয়? খুঁটি। তাহলে খুঁটি হচ্ছে 1/σ√2π, 1/σ√2π, 1/σ√2π। এরপর আদর্শ পরিমিত বন্টনের পরিমিতি কয়টি? মনে রাখবা আদর্শ পরিমিত বন্টনের পরিমিতি হচ্ছে 0টি। আদর্শ পরিমিত বন্টনের পরিমিতি কয়টি? 0টি। আদর্শ ক্ষেত্রে 0টা হয়। আদর্শ পরিমিত z বের করতে ব্যবহৃত মাপনী কোনটি? ব্যবহৃত মাপনী হচ্ছে কেন্দ্রে পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধান। ওকে, আদর্শ আবার সেম, আদর্শ না সরি কি এটা? কোন সম্ভাবনা বিন্যাসে কোনো পরিমিতি নেই? যে পরিমিতি নেই কার? পরিমিতি নেই হচ্ছে পরিমিত বিন্যাসের। কার? কোন বিন্যাসের? পরিমিত বিন্যাসের। এটা অ্যান্সার হবে পরিমিত বিন্যাস। বিন্যাস কথাটা লেখা থাকা লাগবে, পরিমিত বিন্যাসের, পরিমিত বিন্যাসের। এরপর আদর্শ পরিমিত চলকের পরিমিত ব্যবধান কত? মনে রাখবা আদর্শ চলকটা যখন আদর্শ হয় তখন এর ব্যবধান সারা জীবনে 0, যে কোনো ক্ষেত্রে এর ব্যবধানটা কি হবে? 0 হবে। আদর্শ হইলেই সেটার ব্যবধান হবে 0, আদর্শ হইলেই সেটার ব্যবধান কত হবে? 0। ওকে, পরিমিত রেখার সর্বোচ্চ বিন্দুতে x এর মান কত? পরিমিত রেখার সর্বোচ্চ বিন্দুতে x এর মান হচ্ছে সিগমা স্কয়ার। সর্বোচ্চ বিন্দুতে x এর মান হচ্ছে সিগমা স্কয়ার। দ্বিপদী বিন্যাসের পরীক্ষার সংখ্যা অসীম, এই যে পরীক্ষার সংখ্যা অসীম মানে n টেন্ডস টু ইনফিনিটি। সফলতা এবং বিফলতার সম্ভাবনা প্রায় সমান, p ইকুইভ্যালেন্ট q।
পরিমিত হয় তবে কোন বিন্যাস, তখন সেটা কোন বিন্যাস হয় বলো তো? বাকি অপশনগুলো নাই, দিয়ে নেই, তাহলে এটা হবে হচ্ছে পরিমিত বিন্যাস। পরিমিত বিন্যাস, অ্যান্সার কোনটা হবে? পরিমিত বিন্যাস। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস অর্থাৎ স্ট্যাটিস্টিক্স সেকেন্ড পেপার কিন্তু টোটালি শেষ। আমাদের স্ট্যাটিস্টিক্স ফার্স্ট পেপারের 2টা ক্লাস হয়েছে 99 টাকার ব্যাচে। হ্যাঁ, ফার্স্ট পেপারের 2টা ক্লাস হয়েছে, ফার্স্ট পেপার প্রথম ক্লাস এবং ফার্স্ট পেপার দ্বিতীয় ক্লাস, দুইটাই হয়েছে কোথায়? 99 টাকার প্রাইভেট ব্যাচে। এরপরে আমাদের সেকেন্ড পেপারের প্রথম ক্লাস হলো গতকালকে বিকাল 5টায়, আর আজকে সেকেন্ড ক্লাস হলো আজকে বিকাল 5টায়, দুইটাই হয়েছে কোথায়? পেজে। এই 2টা ক্লাস তোমরা সারা জীবন পাবা ইউটিউবে। ইউটিউবের লিঙ্ক দেখবা যে ক্যাপশনে দেওয়া আছে, ইউটিউবের লিঙ্ক এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে। এই ইউটিউবের লিঙ্ক থেকে তুমি এই ক্লাসটা সারা জীবনই করতে পারবা। ওকে, সবাই একটু ক্যাপশনটা কাইন্ডলি আজকে ভালো করে দেখবা যে ক্যাপশনে এফআরবি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। যারা এফআরবি সম্পর্কে ইন্টারেস্টেড হইছো, এফআরবির বিস্তারিত দেওয়া আছে। আরো কোনো বিষয় যদি জানার থাকে তাহলে অবশ্যই পেজে মেসেজ দিবা, ঠিক আছে? পেজে মেসেজ দিবা, ইনশাল্লাহ তোমার মেসেজে রিপ্লাই দেওয়া হবে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। স্ট্যাটিস্টিক্সের অন্য কোনো কোর্সে বা অন্য কখনো কোনো সাজেশন বা ফ্রি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।